তো কোশ্চেন নাম্বার 9 এ এখানে কি বলছে? A ski lift carries skiers along 450 meter slope. তো along the slope distance কত? 450 মিটার, যেটা হরাইজন্টালের সাথে 25 ডিগ্রি একটা ইনক্লাইনেশন ক্রিয়েট করে আছে। আচ্ছা, it can be assumed that the mirror কি বলে that the motor has to Motor. lift an additional mass of 80 kg for each skier using the ski lift। তো তাহলে মোটরটার কি করা লাগে? পার স্কিয়ার 80 কেজি ম্যাস, যে প্রত্যেকজন স্কিয়ারের ম্যাস 80 কেজি অ্যাজিউম করতে হবে আমাদের, এন্ড তাদেরকে তুলতে সময় প্রতিজন স্কিয়ারের জন্য ম্যাস কত? 80 কেজি। আচ্ছা, which of the following expressions represents the work done against gravity when lifting an individual skier up the slope? তো এখন এখানে ওয়ার্ক ডান এর ভ্যালুটা কত হবে? সাইমা বলো তো। কোন একটা এরকম ইনক্লাইন্ড সারফেস দিয়ে কাউকে যদি উপরে তুলো, তো তাহলে পরে হোয়াট ইজ দ্য টোটাল ওয়ার্ক ডান অন দ্য পারসন? জিপি হবে। জিপি গেইন। তো তাহলে এখানের জন্য আমাদের কি বের করা লাগবে মারিয়া? হাইটটা বের করা লাগবে, তাই না? সো তুমি হাইপোটেনাস ডিসটেন্স জানো 450, তুমি হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল জানো 25। সো তাহলে অপোজিটটা কি হবে? হাইপোটেনাস অপোজিট আর অ্যাঙ্গেল রিলেটেড কোন ফর্মুলা? Cos. sin 10 নাকি cos? Cos. cos। হ্যাঁ হ্যাঁ cos হবে, অপোজিট। হ্যাঁ, cos ই তো অপোজিট। আচ্ছা না, সাইন হবে। সাইন তো হচ্ছে কি অপোজিট বাই অবস্থা হাইপো। আল্লাহ! কাটোয়া। যে ফ্রাইডে তে বিকালে ক্লাস নিলে এর খুবই হয়। হ্যাঁ, তো তাহলে অপোজিট বাই হাইপোটেনাস। তো তাহলে হাইটটা কত? 450 sin 25। তো তাহলে হাইট হলো এটা। তো এখন জিপি ইকুয়ালস টু কি হবে? mgh। m হলো 80, g তো g, আর 450 sin 25। তো এটা কোনটা? কোন অ্যান্সারের মধ্যে দেওয়া? 80 into g into 450 sin 25। ডি। অ্যান্সার হবে ডি। ভাইয়া 6 নাম্বারটা লাগবে এইটারই। ওকে, এর আগে শুভাশিস বলছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, as raindrops fall they reach a terminal velocity, which of the following properties has a negligible effect on the terminal velocity of a raindrop? এখন টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা কি শুভাশিস? কি বলতেছো? ভাই বুঝতে এখন পারছো আমার তোমার কথা? টার্মিনাল কিছু বলি ভেলোসিটি নাই ভাই, খেয়াল নেই, তো খেয়ালে ভুলে যদি গেছি। না থাকে, তো তাহলে এগুলা কোশ্চেন তুমি কেমনে সলভ করতেছো? টার্মিনাল ভেলোসিটি এটা তো নোটস এর মধ্যে দেওয়া, যে 2r স্কয়ার g রো s মাইনাস রো f ডিভাইডেড বাই 9, এটা তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো তাহলে এখানে এটাটা কার? এই যে ভিসকোসিটি, হ্যাঁ এটা এটা হচ্ছে যে কি বলে রেইন ড্রপস এর যেটা পড়তেছে। রেইনড্রপের ভিসকসিটি। হুম, নাকি তোমরা যে কি কি বুঝো, আমি যখন লেকচার দেই ওপস তোমরা না যে কি যে বুঝো আমার আসলে মাথায় ঢুকে না, বুঝছো? যে মিডিয়ামের ভিতর দিয়ে মুভ করবে ওই মিডিয়ামের মিডিয়াম, ভিসকসিটি হলো এটা। সো এখন পড়বে কি দিয়ে? হ্যাঁ রেইনড্রপ কই দিয়ে এয়ার, পড়ে? ও তো এয়ার দিয়ে রেইনড্রপ পরে হলো এয়ার দিয়ে। সো তাহলে পরে এয়ার দিয়ে এয়ার এর ভিসকসিটি হবে এটা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে টার্মিনাল ভেলোসিটি কি করতেছে? এয়ার এর ভিসকসিটির উপরে ডিপেন্ড করতেছে। দেন ডেনসিটি হুম, অফ the water, then density of air, then হুম, volume of the raindrop. Volume of the raindrop is related to the radius। তো তাহলে হ্যাঁ ওয়াটারের ডেনসিটির উপর ডিপেন্ড করতেছে, এয়ারের ভিসকসিটির উপর ডিপেন্ড করতেছে, রেইনড্রপের ভলিউমের উপর ডিপেন্ড করতেছে। তো তাহলে ডিপেন্ড করতেছে না কার উপর?
আচ্ছা, ডিপেন্ড করতেছে না হলো ভিসকসিটি অফ ওয়াটারের উপর, যে রেইনড্রপের viscosity of নিজের water। ভিসকসিটি যত মন চায় তত হোক, এটাতে কিছু টার্মিনাল ভেলোসিটিতে যায় আসে না। আচ্ছা, বুঝছি। এরপরে কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6 এর এখানে কি বলছে? সি শেলস আর দ্য protective outer casing of some sea creatures. The shell is left behind when the creature dies and the shell is moved around on the seabed by the tides and waves. Shells washed up on the beach are found to be as smooth as when they were alive. This is because, এখন স্মুথ আছে মানে কি, তার উপরে কি হয় নাই, তার উপরে কোনো স্ক্র্যাচ পড়ে নাই, বা তার উপরে এখানের মধ্যে কি হয় নাই, কোনো ডিফরমেশন হয় নাই। তো এখন এখানের মধ্যে তোমার এত ঢেউ আসছে, এত এরকম স্রোত আসছে, তাইলে পরেও কি হয় নাই, তার উপরে কোনো স্ক্র্যাচ পড়ে নাই। সো তাহলে আমরা হার্ডনেস, এটা বলছিলাম যে তোমাদের সিলেবাসে নাই, বাট স্টিল তোমাদেরকে ডেফিনেশনটা বলছিলাম যে হার্ডনেস জিনিসটা কি, হ্যাঁ, আমিও হার্ড রেজিস্ট্যান্স দিছি, টু বাট স্ক্র্যাচিং। লাইক আমি যে স্মুথ যে দিছে ওইটার উপর বেস করে আমি হার্ড দিছি, রাইট? হ্যাঁ, আর মানে স্ট্রং আর টাফ নিয়ে একটু চিন্তা করতেছিলাম আর কি, মানে স্ট্রং আর টাফ তো এইগুলোর। এটা তো আমাদের ভাঙা রিলেটেড নিয়ে আমাদের কাহিনী, যে এখানের মধ্যে বলতেছে আচ্ছা, স্মুথ আছে মানে কি, এখানে তো বলে নাই যে আনব্রোকেন অবস্থায় পাইছে, এখানে বলতেছে যে বেঁচে থাকতে সময় যেরকম স্মুথ ছিল তার শেলের সারফেসটা ওরকম সেম টাইপ অফ স্মুথনেস আছে, কোন রকমের ডেন্টিং হয় না, কোন রকমের স্ক্র্যাচ পড়ে নাই। তো তাহলে এখানে হ্যাঁ থেকে হ্যাঁ, আমরা বুঝবোটা কি, যে শেলটা অনেক হার্ড। ওইটা স্মুথের উপরেই আর কি বেস করে অ্যান্সারটা দিছি হার্ড। হ্যাঁ, এরপরে অক্টোবর 17 আর কারো কোনো কনফিউশন আছে? রিক্তি? ওকে, সো তাহলে অক্টোবর 17 যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তো ভালো। এরপরে jan 18, আচ্ছা 7 নাম্বারের অ্যান্সার। অ্যান্সার তুমি কি মিলাও নাই সাইমা? অ্যান্সার না মিলে তুমি কেমনে বুঝতেছো যে তোমার কোনটা প্রবলেম আছে নাকি নাই? এই পেপার পাও নাই? আচ্ছা, এই পেপারে তাহলে অ্যান্সার গুলো বলে দে, মিলায় ফেলো, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হলো ডি। কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হলো বি। কোয়েশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার হলো ডি। কোয়েশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার হলো সি। কোয়েশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার তো বললাম সি। কোয়েশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার হলো এ। কোয়েশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার তোমার যেটা জানার ইচ্ছা ছিল, এটার অ্যান্সার হবে বি। তুমি অ্যান্সার কি দিছিলা সাইমা কোয়েশ্চেন নাম্বার 7 এ? সি দিছিলা, তাহলে তো তোমারটা ভুল গেছিল। ওকে, লেটস সি যে এখানের মধ্যে কি হচ্ছে। আচ্ছা, সো তোমার কাছে লাগতেছে যে রিঅ্যাকশন ফোর্সটা ব্যাকওয়ার্ড দিকে কাজ করে। আচ্ছা, এখন ব্যাপারটা দেখো, যে তুমি কি ভেবে সি দিছিলা, যে রিঅ্যাকশন ফোর্স আর এয়ার রেজিস্ট্যান্স তো ব্যাকওয়ার্ড, ওইটা কোনো সমস্যা না, কিন্তু তোমার নরমাল রিঅ্যাকশন ফোর্স। ওই যে দেখো পা বেঁকা, তো সো আমি ভাবছি বেঁকাতে অ্যাড করবে। আচ্ছা, পা বেঁকা, ওইটা তো আমি বুঝতে পারছি যে তুমি নরমাল রিঅ্যাকশন ফোর্স ওইটা কেন দিছো, কিন্তু তুমি ফ্রিকশনটা ওইদিকে কেন দিলা? আমরা একটা জিনিস কিন্তু বলছিলাম মনে আছে, যে আমরা যে অ্যাকচুয়ালি মুভ করি, আমরা মুভ করি কিভাবে, উই অ্যাকচুয়ালি ইউজ দ্য ফ্রিকশন টু আওয়ার অ্যাডভান্টেজ। আমরা কিভাবে মুভ করি বলতো সাইমা? আমরা মাটির উপরে বা আমরা গ্রাউন্ডকে কি করি, পিছের দিকে ধাক্কা দেই। তো তাইলে পরে গ্রাউন্ডটা কি করবে, ফ্রিকশন ফোর্সটা কোন দিকে এক্সার্ট করবে বলতো? বুঝলাম না, কি বললো, আবার একটু বলো। আচ্ছা, আমরা যে হাঁটি, হ্যাঁ, আমরা যে হাইটা হাইটা যে মুভ করি, আমরা কি করি বলতো, আমরা পাটা কোন দিকে দেই? আমরা পাটা এই যে এরকম লোকটা যেরকম বাঁকায় রাখছেন এমনি এমনি করে দেই না?
সো আমরা কি করতেছি, আমরা কিন্তু গ্রাউন্ডের উপরে ব্যাকওয়ার্ড একটা ফোর্স দিতেছি, রাইট? জি ভাইয়া, তাহলে সামনে অ্যাক্ট করবে। তাহলে ফ্রিকশন ফোর্স অ্যাকচুয়ালি কোন দিকে এক্সার্ট করে, সে সামনের দিকে এক্সার্ট সামনে। করে, এন্ড দ্যাট ইজ দ্য রিঅ্যাকশন ফোর্স অর দ্যাট ইজ দ্য ফ্রিকশন ফোর্স। যে গ্রাউন্ড ভাবে কি, গ্রাউন্ড ভাবে যে আমরা কি করতে চাইতেছি, আমরা চাইতেছি পিছের দিকে মুভ করতে, কিন্তু আমরা তো আসলে গ্রাউন্ডকে বোকা বানাইতেছি। আমরা কি করি, আমরা আসলে মুভ করতে চাই সামনে, কিন্তু গ্রাউন্ডকে কি দেই, ব্যাকওয়ার্ড একটা ফোর্স দেই, তাহলে যেন সে আমাদেরকে ফ্রিকশন ফোর্সটা ফরওয়ার্ড ডিরেকশনে দেয়, সো দ্যাট উই ক্যান মুভ ফরওয়ার্ড। বুঝতে পারছো? জি ভাইয়া। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো এরকম যে মানুষটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে গ্রাউন্ডের উপর ফোর্স দিতেছে, কিন্তু এটা কি আমাদের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে আসবে মানুষের? না ভাইয়া। কেন? কারণ হচ্ছে কি, যেগুলা মানুষের উপরে অ্যাক্ট করবে ওগুলাই দেখাবে। এক্সেলেন্ট। সো তাহলে মানুষ যেগুলো এক্সার্ট করতেছে এগুলা তো আর মানুষের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে আসবে না। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে মানুষটা গ্রাউন্ডের উপর ব্যাকওয়ার্ড ফোর্স দিচ্ছে নাকি কি করতেছে এটা আমাদের যায় আসে না, গ্রাউন্ড মানুষের উপর কি ফোর্স দিল ওই জিনিসটা আমরা মানুষের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে দেখবো, which is the forward force or which is the friction force from the ground that is actually causing the person to move forward, তাই না? তো তাহলে এখানের জন্য অ্যানসারটা কি হবে, এখানের জন্য অ্যানসারটা হবে এরকম যে এয়ার রেজিস্ট্যান্স এটা তো যেই ডিরেকশনে মুভ করতেছে তার উল্টা ডিরেকশনে, ওকে, দেন ওয়েট হলো বরাবর নিচে। তো এই দুটা জিনিস গেল। এখন ইন অর্ডার টু মুভ ফরওয়ার্ড কি লাগবে, ফরওয়ার্ড ডিরেকশনে আমাদের এই ফোর্সটা আছে, ঠিক আছে? তো এখন নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে, আমাদের অ্যারোগুলার লেন্থটা নিয়ে তোমার একটু চিন্তা করতে হবে, যে এখানের মধ্যে লেন্থের ব্যাপারটা দেখো, যে তুমি যেই কথা ভেবে সি দিছিলে অ্যান্সার, যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা এরকম বাঁকানো ডিরেকশনে কাজ করবে এমন ভাবে দিছিলা না? জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে দেখো বি নাম্বার আর সি নাম্বারের মধ্যে এখানে আমাদের ডিফারেন্সটা কেন ক্রিয়েট হয়েছে, বি নাম্বার আর সি নাম্বারের মধ্যে ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে এর জন্য তুমি দেখো, তুমি এর যদি কি করো হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলা নাও, এন এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য এনাফ, বলো তো? এখানে কি বলতেছি দেখো, এই নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্টটা ওয়েটের থেকে ছোট না, বলো তো? জি ভাইয়া। তাহলে এটা যেহেতু ওয়েটের থেকে ছোট, সো তাহলে এটা কি করতে পারবে না, ওয়েটটাকে ব্যালেন্স করতে পারবে না, সো এ উইল নট বি দ্য অ্যান্সার। যে এ কিন্তু একটা পসিবল অ্যান্সার হইতে পারতো, যে তুমি যে কথা চিন্তা করে দিছো ওটা ভালো একটা চিন্তা করছো, যে পাটা ওরকম বাঁকা করে রাখছিল দেখে কি হইতে পারে, নরমাল রিঅ্যাকশন ফোর্স ওরকম বাঁকা করে কাজ করতে পারে, বিকজ আগেও কতগুলা এমসিকিউ তে এমন পাইছিলা যে একজন মানুষ এরকম পাহাড়ের উপরে উঠতেছে, সো সারফেসটা ইনক্লাইন্ড, সো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স ইনক্লাইন্ড ডিরেকশনে গেছে। সো তোমার ব্যাপারটা কি বুঝতে হবে দেখো তো, তোমার ব্যাপারটা বুঝতে হবে এরকম যে সারফেসটা কি গ্রাউন্ডের উপর না, সো সারফেসটা হলো হরাইজন্টাল, সো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স কিভাবে কাজ করে বলো তো, নরমাল মানে কি? তোমরা কমেন্টের এগুলো বন্ধ করো, মারিয়া, এসাস। তো এখন এখানের মধ্যে যে এই যে জিনিসটা বললাম, উপরে যে নরমাল মানে কি, নরমাল রিঅ্যাকশন ফোর্সের মধ্যে, ভেরি গুড, পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। তো তাহলে পারপেন্ডিকুলার টু হোয়াট, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস ফ্রম হুইচ ইট ইজ অ্যাক্টিং। সো আমাদের সারফেসটা কি হরাইজন্টাল না সাইমা? জি ভাইয়া। তো তাহলে ওই সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশন কোনটা হবে, ভার্টিক্যাল। তো তাহলে এর জন্য এনটা হবে ভার্টিক্যাল, ওকে? জি ভাইয়া, বুঝছি এখন। ওকে, সো তাহলে এটার জন্য অ্যানসারটা হবে কি বি। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে, রিত্তি? ওকে, এরপর আমরা দেখি
Question number 8. Question number 8 এর answer. এসাস question number 8 এর answer কি দিছো? এইটার অ্যান্সার দাঁড়াও ভাই দেখি। সি দিছিলাম। এটার answer C, 9 এর answer তো D, 10 এর answer কি দিছিলা? ডি। 10 এর answer D কেন? মানে এল আর এম একই ইয়াতে এক্সটেন্ড করতেছে, কিন্তু এন এরটা ওইটার সাথে কানেক্ট, আরে বুঝাবো কেমনে আমি তোমারে। এই দুইটা লাইক প্যারালেলে আছে, এল আর এম প্যারালেলে আছে, তো দুইটা ঠিক আছে, কম তোমার এক্সটেন্ড লজিক করবে ঠিক এন এর। আছে যে এখানের মধ্যে মেইন কাজটা কি যে n একাই পুরা ফোর্সটা পাচ্ছে, সো তাহলে n এর এক্সটেনশনটা 2 টাইমস হবে। আর এই হ্যাঁ সেম হ্যাঁ অ্যামাউন্ট অফ ফোর্স এল আর এম কি করতেছে, শেয়ার করতেছে, সো তাহলে দোনোজনের এক্সটেনশন n এর তুলনায় অর্ধেক অর্ধেক হবে, সো হ্যাঁ। x x। ঠিক আছে, ওকে। সো তাহলে এটা গেল আমাদের অক্টোবর 17। অক্টোবর 17 এ অ্যানসার গুলা মিলাই নিছো এখন সাইমা? অন্য বাকিগুলাতে প্রবলেম আছে? না, ওটাই ছিল, আর সবগুলো পারছি। আচ্ছা, অ্যানসার না মিলায় কেমনে কেমনে পারছো বুঝে আমি বুঝি না। আচ্ছা, তো কোশ্চেন তাহলে এটাকে করছিলাম। ওকে। তো এখন জ্যান 18, জ্যান 18 এ প্রবলেম কিসে কিসে আছে? সুভাশিসে 249। ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে জ্যান 18 কোশ্চেন নাম্বার 249 আর বাকি কার কোনটায় প্রবলেম আছে? তো আমরা কোশ্চেন নাম্বার 2 ফার্স্টে দেখতে থাকি, বাকিরা যে যে প্রবলেম আছে লিস্টটা বলো। ওকে, তো আমরা দেখি কোশ্চেন নাম্বার 2 তে কি বললো। The thickness of a steel sheet is reduced by passing it over, কি বলে, passing it between two rollers. So এখন থিকনেসটা এখানের মধ্যে রিডিউস করতেছে বা চ্যাপ্টা বানাইতেছে। তা এখন এখানের মধ্যে কোন একটা অবজেক্টকে কি করা হইতেছে, ফোর্স দিয়ে চ্যাপ্টা বানানো হইতেছে। তো এটা কেমন টাইপের ডিফরমেশন? ডাকটাইল। ডাকটাইল। ভাই এখানে আমি প্রথমে দিয়েছিলাম মেলিয়েবল, এই মেলিয়েবল হলো না কেন বুঝিনি। মেলিয়েবল হলো ওখানে না তো কেন শেপটা বুঝো চেঞ্জ। নাই? অ্যানসার কি? ভাই ডাকটাইল দেওয়া। অ্যানসার ডাকটাইল দেওয়া? এটাই তো, না, হ্যাঁ দেওয়া। অ্যান্সার ম্যালিবল না, দেওয়া। আর মেলিয়েবল। অ্যান্সার ম্যালিয়েবল দেওয়া সি। অ্যান্সার ও ম্যালিবল তাহলে দেওয়া। তাহলে কোশ্চেনটা মানে রিভার্স হবে যে ডাকটাইল হলো না কেন। বাইরে ডাকটাইল কেন হবে ডাকটাইল বলো তুমি? ডাকটাইল আর মেলিয়েবলের মধ্যে ডিফারেন্সটা কি বলছিলাম? শেপ। ডাকটাইল ডেফিনেশন কি, মেলিয়েবল ডেফিনেশন কি বলো? মেলিয়েবল, মেলিয়েবল তো হ্যামার ফ্ল্যাট করা, কোনো কিছুকে বাড়ি দিয়ে চ্যাপ্টা বানানো। আর ডাকটাইল তো কোনো কিছুকে শেপে আনা, ওই কি বলে ড্রন ইনটু ওয়্যারস বা এরকম কোনো তোমাকে কিছুকে চিকন করে। বলছিলাম যে কেমিস্ট্রি ডেফিনেশন বাদ দিয়ে তোমাদেরকে বলছি কোন দুইটা স্পেসিফিক টাইপ অফ ডিফরমেশন। একটা হলো দোনোটাই প্লাস্টিক ডিফরমেশন শো করবে, একটা কিসের আন্ডারে, কম্প্রেসিভ ফোর্স, আর একটা কিসের আন্ডারে, টেনসাইল ফোর্স। এখানে যে রোলার দিয়ে যে চ্যাপ্টা করতেছে এটা কি ফোর্স দিতেছে, টেনসাইল নাকি কম্প্রেসিভ? এটা তো কম্প্রেসিভ চ্যাপ্টা বানাইছে। তাহলে কম্প্রেসিভ ফোর্স কার জন্য? কম্প্রেসিভ তো কি বলে মেলিয়েবলের জন্য। তাহলে অ্যানসার কি হবে? তো মেলিয়েবল ঠিক আছে। ও তার মানে তাহলে ডাকটাইল যেটা ছিল ওই টেনসাইলের জন্য, যদি কোনো হ্যাঁ, কিছুকে এক্সটেন্ড করি বা। হ্যাঁ। বুঝছি। এরপরে কোশ্চেন নাম্বার 4 ভাই ভাই বলো। ভাই ভাই দাঁড়াও, 3 নাম্বারে লাইক মানে আমি বুঝতেছি না, মানে এনার্জি বা ওয়ার্ক ডান স্কেলার মানে ভেক্টর কোয়ান্টিটি কেন না, মানে এনার্জি এটা স্কেলার তো ও কিভাবে হলো? লেভেলস থেকে যায় না আসো যে বলে এনার্জি ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি, এনার্জি হলো একটা স্কেলার কোয়ান্টিটি। আর তোমাদেরকে এই জিনিসটা আলাদা করে আচ্ছা, বলছিলাম যে মোমেন্ট ইজ ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স, মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু অলসো কি ফোর্স ইনটু ডিসটেন্স। ডিস্টেন্স। কিন্তু একটা হলো ভেক্টর, একটা হলো স্কেলার। এই যে মোমেন্ট হলো ভেক্টর, মোমেন্ট হলো ভেক্টর,
আর ওয়ার্ক ডান হলো স্কেলার। কেন? কি বলছিলাম? একটা হচ্ছে ইয়া দুই টাইপের মাল্টিপ্লিকেশনের কথা বলছিলাম। কি কি মাল্টিপ্লিকেশনের প্রসিডিওর বলছি? না জানি না। ক্রস প্রোডাক্ট ডট এখানের মধ্যে তুমি কোন একটা ভেক্টর কোয়ান্টিটি যদি ডট প্রোডাক্ট নাও, ইউ উইল বি অনলি ডিলিং উইথ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর কোয়ান্টিটি। তো তাহলে ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর কোয়ান্টিটি নিয়ে ডিল করলে ওটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? যদি তুমি ডিরেকশনটাকে কনসিডারেশনে না নাও, ওইটা স্কেলার কোয়ান্টিটিতে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা তোমরা ও হ্যাঁ ম্যাথসে বলছিলাম যে এটা তোমরা C34 এ করবা, আর ক্রস প্রোডাক্ট তোমরা ফার্দার ম্যাথ নিলে পরে ওই জিনিসটা পাইতা, কিন্তু তোমরা তো ফার্দার নিবা না, তো তোমাদের এই জিনিসটা জীবনে করতেও লাগবে না। সো এই রিজনেই ফোর্স ইনটু ডিসটেন্স দোনোটা টাইমে করতেছি, কিন্তু একটাতে স্কেলার পাই, একটাতে ভেক্টর পাই। কেন? বিকজ আমাদের টাইপ অফ মাল্টিপ্লিকেশন হলো ডিফারেন্ট। আচ্ছা, সো এখন কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এর এখানে কি ছিল? A projectile is launched at an angle theta degree to the horizontal and takes t time t to reach its maximum height. আচ্ছা, সো তাহলে অ্যাঙ্গেল থেটা টাইম টি লাগে কি ম্যাক্সিমাম হাইটে রিচ করতে টাইম লাগে টি। এখন বলতেছে which of the following equations could be used to determine the initial velocity u of the projectile? আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটি u of the projectile এটা বের করবা। তো এখন বলো এটার জন্য কোন ফর্মুলা ইউজ করতে হবে মারিয়া? মার্কস স্কিমে ইউজ করছে সাইন মার্কস সাইন স্কিম থেটা। কি বলছে? তুমি তো এক্সামের সময় মার্কস স্কিম জানো না। তুমি তো ফার্স্টে তোমার না, আমি ইকুয়েশন অফ মোশন করতেছি। সুভাত ইকুয়েশন ইউজ করবা যে একটা অবজেক্টকে এরকম উপরে মারা হয়েছে, তো এখন সে এরকম উপরে যে ম্যাক্সিমাম হাইটে গেল, তার থ্রোয়িং পজিশন থেকে ম্যাক্সিমাম হাইটে যাইতে, যে ম্যাক্সিমাম হাইটে যাইতে তার টাইম লাগছে কতক্ষণ? টি অ্যামাউন্ট অফ টাইম লাগছে। তো এখন টি অ্যামাউন্ট অফ টাইম যদি লাগে, সো তাহলে এখন জিজ্ঞাসা করছে যে কোন ফর্মুলা তুমি ইউজ করবা যে একটা অবজেক্টের নিচে থেকে উপরে তুমি থ্রো করছো, ম্যাক্সিমাম হাইট রিচ করতে কতটুকু সময় লাগছে, এটা বের করার জন্য তুমি কোন ফর্মুলা ইউজ করবা? আচ্ছা, এখানের মধ্যে দেখো, এখানে কি একটা জিনিস তো বুঝতেছো যে এখানে ভার্টিক্যাল মোশন কনসিডার করতে হবে নাকি? হ্যাঁ, ভার্টিক্যাল মোশন যদি কনসিডার করো, বলো ভার্টিক্যাল মোশনের ইনফরমেশন তুমি কি কি জানো? তোমার ইনিশিয়াল ভেলোসিটি, এই যে ইউ দেওয়া আছে। এটা হলো থেটা, সো তাহলে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কত হবে? ইউ সাইন থেটা নাকি? হ্যাঁ, সো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি হলো ইউ সাইন থেটা। এখন ম্যাক্সিমাম হাইটে যায় ফাইনাল ভেলোসিটি কত হবে? 0। মুভ করতেছে ইনিশিয়ালি উপরে, সো তাহলে অ্যাসেলারেশনটা কি হবে, পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। আর টাইম লাগতেছে কি টি। সো এখন v is equal to u plus at, এই ফর্মুলা জানো? সো এখন এখানে ফাইনাল ভেলোসিটি কত? 0। ইনিশিয়াল ভেলোসিটি কত? u sin থেটা প্লাস a কত? মাইনাস g। t কত? t। সো তাহলে এখানে থেকে তুমি u sin থেটা is equal to কি লিখতে পারো? gt লিখতে পারো নাকি? হ্যাঁ, তো তাহলে u is equal to কি আসে? gt by sin থেটা। জিটি বাই সাইন থেটা। তো তাহলে অ্যান্সার কি? সি। সিক্স ছিল তখন। তোমাদের আগের ইয়ার গুলা থেকে এইগুলা কোনো কোয়েশ্চেন পাও নাই? শুভাশিস, আগের ইয়ার গুলাতে কি এরকম টাইম
টাইম টেকেন টু হ্যাঁ রিচ ভাই, দ্য এই টপ। রিলেটেড পেয়েছিলাম। এটা পারিনি কেন জানি না, মানে এটা আসছিল না, অন্য কি একটা আসছিল, একটা তো এই অপশন নাই, অন্য কি একটা যেন আসছিল, মুছে ফেলছি। ভাই একটু তুলবো তুলবো একটু তুলবো। Done. এরপরে কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 এ কি প্রবলেম, কি বলছে কোয়েশ্চেনে? A box of mass M is pulled along the floor by a horizontal rope. আচ্ছা, the tension in the rope is T. তো T amount of force দিয়ে সামনে টেনে নিয়ে যাচ্ছে আর এইদিকে মুভ করতেছে। The box moves from rest with an average acceleration A. আচ্ছা, তো রেস্ট থেকে মুভ করা শুরু করছে with an acceleration A. Which of the following is the correct expression for the frictional force acting on the box? So এখন ফ্রিকশন কোন দিকে কাজ করবে মারিয়া? Opposite direction. অপোজিট মানে কোন দিক? লেফট নাকি রাইট? Direct left. লেফটে। এখন এটা হলো ফ্রিকশন। এখন কি বলছে, অবজেক্টটা কি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে নাকি অ্যাসেলারেট করতেছে? Accelerate করতেছে। Average acceleration of A. তো এখন একটা অবজেক্ট যদি অ্যাসেলারেট করে তার মানে কি তার উপরে কি রেজাল্টেন্ট কোনো ফোর্স কাজ করতেছে নাকি না? না করতেছে না। একটা অবজেক্ট অ্যাসেলারেট করলে তার উপর রেজাল্টেন্ট ফোর্স কাজ করে না। আরে করে তো। এগুলো তোমাকে কে শিখাইছে এটা বলো তো? একটা অবজেক্টের উপরে একটা অবজেক্ট এভারেজ একটা অ্যাসেলারেশন করলে পরে তার উপরে রেজাল্টেন্ট ফোর্স কাজ করে না, এগুলো জিনিস কই থেকে পাইছো? হ্যাঁ, না মিলাই ফেলতেছিলাম। এইগুলাই তো কনসেপ্টের ব্যাপার, তোমাদেরকে বারবার বলছি তোমরা কোটি কোটি এমসিকিউ সলভ করে ফেলো, তাইলে পরেও তোমাদের যদি মেইন কোর কনসেপ্টটাই যদি মাথায় না থাকে যে if an object is accelerating there must be a resultant force or unbalanced force acting on the object, এই কনসেপ্টটাই যদি মাথার মধ্যে না ঢুকে তুমি হাজার হাজার কোশ্চেন সলভ করে ফেললেও প্রত্যেকটাই তুমি মার্ক স্কিম দেখে অ্যান্সার বসা দিতে পারবে, কিন্তু মেইন এক্সামে মার্ক স্কিম পাবা না, সবগুলো অ্যান্সার ভুল। তো এখন এখানের মধ্যে কি অবজেক্টটা মুভ করতেছে এইদিকে and it is accelerating in this direction, so it means towards right there is a resultant force. So তাহলে tension minus friction is equal to resultant force ma, তাই তো? হ্যাঁ। টেনশন মাইনাস ফ্রিকশন ইজ ইকুয়াল টু রেজাল্টেন্ট ফোর্স ma. সো এখন এখানে ফ্রিকশন ইজ ইকুয়াল টু কি হবে? টেনশন মাইনাস ma নাকি? সাবজেক্ট করে নেবে। 3 নম্বরে কি আচ্ছা ভাইয়া, সমস্যা এসাস? 3 নাম্বার তো বললামই। ভাইয়া তুমি ওখানে যে এম এ যেটা বললে ওইটা কিসের জন্য, ওইটা একটু মানে। 3 নাম্বার তো বুঝছি। হ্যাঁ, কি হয়েছে সুভাষিস? ভাই এখানে যে, ভাই এখানে তুমি যে যে টি মাইনাস এম এ যেটা বললে এম এ, এটা কোনটার জন্য? এটা কি ওই ফ্রিকশনের জন্য এম এ নাকি ma ফ্রিকশনের জন্য। নাকি ওই যে রেজাল্টেন্ট ফোর্স যেটা, মানে যেটা ওই অ্যাক্সিলারেট করাচ্ছে ওইটার জন্য বললে? রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু কি হয়? এনি রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু হোয়াট? এম এ। তো তাহলে টেনশনটা হলো বড় ফোর্স, আচ্ছা আচ্ছা। ফ্রিকশনটা হলো ছোট হ্যাঁ। ফোর্স, বড় ফোর্স থেকে ছোট ফোর্স মাইনাস করলে রেজাল্টেন্ট ফোর্স পাবো, and any ও হ্যাঁ, resultant force is equal to mass into acceleration. হ্যাঁ ওটা তো বুঝছি। হুম। তোমাদের অবস্থা একদম জঘন্য, এরকম অবস্থা নিয়ে তোমরা মেইন এক্সামে গেলে কি যে হবে তোমরা কল্পনা করতে পারতেছো না। ওকে।
আচ্ছা, এখানে এটা পার্সেন্টেজ আনসার্টেনটির এই জিনিসটা এটা আমরা পরে করব, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 9 এর এটা পার্সেন্টেজ আনসার্টেনটি রিলেটেড, এটা আমরা ইউনিট 3 তে কভার করব। ওকে, ইউনিট 3 তে কভার ভাই আমি করার একটা পর ওয়েতে করছিলাম, এটা একটু মানে সেন্ড করবো, ছোট দুটো তারপর নাকি? বলো কি করছো। আমি পার্সেন্টেজ আনসার্টেনটি ইকুয়ালস টু এই ফর্মুলা দিয়ে করছি 0.01, যে মাইক্রোমিটার যে রিডিংটা ছিল নিয়ারেস্ট, ডিভাইডেড বাই 0.35 ইন্টু 100%, যেহেতু পার্সেন্টেজ আনসার্টেনটি, এটা করে অ্যান্সারটা মিলছে, মানে 2.9 সামথিং আসছিল, ডেসিমেল এইভাবেই আসছিল। করে। ও, অ্যান্সারটা মানে 2.9 আসছিল, পরে এখানে অ্যান্সার মিলে সি আসছে 3%। ও তো 2.9 এর বেশি আসে ওটা। ভাই ওই যে যদি ডেসিমেলে আসে তাহলে কি আমি এটাকে মানে কোনো কিছু তো রাউন্ড আপ তো করতে বলি নাই। এখানে তোমার গিভেন ইনফরমেশন কত সিগনিফিকেন্ট ফিগারে, এখানের মধ্যে দেখো যে তোমার লিস্ট কাউন্ট যত সিগনিফিকেন্ট ফিগারে থাকবে এটাকে লিস্ট কাউন্ট বলা হয়, হুম, ঠিক আছে? বা রেজোলিউশন বলা হয়। তো রেজোলিউশন যত হ্যাঁ সিগনিফিকেন্ট হ্যাঁ। ফিগারে থাকে পার্সেন্টেজটা তত সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করতে হয়। তো এটা 1 সিগনিফিকেন্ট আচ্ছা, ফিগারে আছে, সো এটাকে 1 সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করলে কত হবে? 3। সো এর জন্য অ্যানসার 3। ও বুঝছি, হ্যাঁ, এখন ক্লিয়ার হচ্ছে। মারিয়া, পড়ালেখা আরো ভালো মতো করতে হবে। তোমাদের তো ভিডিওগুলো তো গ্রুপের মধ্যে দেওয়াই আছে। তোমরা এগুলা জিনিস যদি জাস্ট পারি পারি বলে স্কিপ করে চলে যাও, তোমাদের কনসেপ্ট গুলা যদি বিল্ড আপ না করো, তো তাহলে জীবনেও ইমপ্রুভমেন্ট আসবে না। বুঝতে পারছো? যত এরকম প্রবলেম সলভিং ক্লাস করো, যাই করো। সো এখন জেন 18 আর কারো কোনো কনফিউশন আছে? জেন 18 এ কারো যদি কোনো প্রবলেম না থাকে, এখন মে 18 কোশ্চেন নাম্বার 10। হ্যাঁ ভাই, এই যে এটা আচ্ছা, ওকে। সো এখন কোশ্চেন নাম্বার 10, এখানের মধ্যে কি বলছে বলো। তুমি অ্যানসার কি দিছো? ভাই আমি তো বি দিছিলাম। অ্যানসার বি দিছিলা, আর কি সমস্যা হয়েছে? মানে সিচুয়েশনটা ভালো বুঝতেছি না, গ্রাফের সঙ্গে মানে প্র্যাকটিক্যাল যে এক্সপেরিমেন্টটা করছে এটার তো লিঙ্কেজটা বি বুঝলাম কেন না। দিছো? ওইটা নিয়ে একটু প্রবলেম, এটাতে সমস্যা ছিল দেখে মার্ক করছি। না, জিজ্ঞাসা করলাম তুমি যে অ্যানসার একটা দিছো কেন, এটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ 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 ভাই, এখানে ওই কি বলে চেঞ্জটা, যেটা জিপি থেকে কেইতে যে কনভার্সনটা হয়েছিল এই প্রসেসটা, এটা ভাই আমি মানে কি বলে ডাইরেক্টলি প্রপোর্শনাল ধরে নিছি, মানে লিনিয়ার ধরে নিছি। চেঞ্জটা একটা বাড়লে যতটুকু কমছে, আর কি বলে কে যদি কমে মানে যতটুকু কমবে জিপিও ততটুকু বাড়বে, এরকম মানে এক্সাক্ট লিনিয়ার রিলেশনশিপ নিয়ে করছি। লিনিয়ার রিলেশনশিপ তো সবগুলাতেই দেখাইছে, কোনোটা কি কি কার্ভ লাইন দেখাইছে? সবগুলাই তো স্ট্রেট লাইন। জিপির সাথে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টে সবগুলাই তো স্ট্রেট লাইনই আছে। এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো। ফার্স্টে রিলিজিং পয়েন্টে সে কি আছে? একটা সার্টেন হাইট উপরে আছে না, বলো তো? হ্যাঁ হ্যাঁ সে ইনিশিয়ালি এই পজিশনে, সো ইট ইজ এট আ হাইট, দিস অ্যামাউন্ট অফ হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো তাহলে ইনিশিয়ালি ইট হ্যাজ আ জিপি, তাই তো? হ্যাঁ ভাই, এটা বুঝছি। তো তাহলে ইনিশিয়ালি উপরে তার আছে। একটা জিপি আছে, ওকে। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিট কম আছে, তোমরা নেক্সট জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। আচ্ছা, তো এখন এখানে দেখো,
ইনিশিয়ালি সে যদি একটা সার্টেন হাইট উপরে থাকে তো তাহলে কি তার জিপি 0 হবে? জিপি না, একটা স্পেসিফিক ভ্যালু আছে। ম্যাক্সিমাম নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এখন ইনিশিয়ালি হ্যাঁ, জিপি ম্যাক্সিমাম কোন কোন গ্রাফে শো করা আছে? বি আর ডি তে, এই বি আর ডি পাশাপাশি। তে। তো তাহলে এ বাদ সি বাদ যে ইনিশিয়াল জিপি হলো ম্যাক্সিমাম এই জিনিসটা শো করা আছে নাকি? হুম হুম। তো এখন এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে এরপরে কাজটা হলো এরকম যে তোমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট নিয়ে তোমার চিন্তা করতে হবে, ঠিক আছে? ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা কি? ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা দেখো, তার স্টার্টিং পজিশন ছিল এখানে, যত নিচে যাবে তত তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কি হবে, বাড়বে নাকি কমবে? ভার্টিক্যাল ডিসপ্লে কমবে কমবে। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের তো কোনো নেগেটিভ অ্যাক্সিস নাই। না তা সেটা নাই। তো স্টার্টিং পয়েন্ট তার ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয়, ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয়, হুম। সে ভার্টিক্যালি যেই দিকে মুভ করবে ওই দিকেই পজিটিভ না? হ্যাঁ। তো তাহলে সে নিচে নামুক উপরে উঠুক যেটাই করুক, সে যদি নিচে নামে তো তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কি বাড়তেছে না? ভার্টিক্যাল, হ্যাঁ ওটা বাড়বে। তো তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যদি বাড়ে জিপি কি হইতেছে, বাড়তেছে নাকি কমতেছে? জিপি এটা কমতেছে। তো তাহলে যত ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বাড়তেছে which means as it is going down তত তার জিপি টা কি করতেছে, কমতেছে, তাই না? হ্যাঁ। তো তাহলে আচ্ছা হুম। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যত বাড়তেছে জিপি কমতেছে, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যত বাড়তেছে জিপি কমতেছে। এখন এখানের মধ্যে কি শো করছে দেখো, যে তোমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আবার এখানের মধ্যে কি দেখাইতেছে, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এখানের মধ্যে শো করছে ডি নাম্বারের জন্য কি শো করছে দেখো, ডি নাম্বারের জন্য শো করছে যে এখানে এসে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট 0, দেন এখানে থেকে আবার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বাড়তেছে এরকম। কিন্তু এখন এখানের মধ্যে কাজটা দেখো যে স্টার্টিং পয়েন্ট ছিল এইটা, তো এখন ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যত কি হইতেছে, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট নিচে নামলে বাড়বে, তো তার মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট উপরে উঠলে কি করবে, কমবে না? হ্যাঁ। এখানে মানে কোনটা কমবে? ও আচ্ছা জি, এই জিপি তো কমবে, হ্যাঁ যত বাড়বে ওইটা ভার্টিক্যাল না বুঝে প্রত্যেকটা কথা হ্যাঁ বলা বন্ধ করো। তোমার মেইন জিনিসটা বুঝা লাগবে কি, ডাউনওয়ার্ড ডিরেকশন ইজ পজিটিভ ডিরেকশন, ওকে? হুম। তো যত নিচে নামবে তত কি হবে, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বাড়বে নাকি কমবে? এটা বাড়বে। যত উপরে উঠবে তত ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বাড়বে নাকি কমবে? এখানে কমবে। তো তাহলে এখানের জন্য খেয়াল করো, ডি নাম্বারে কি শো করছে, এখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কমাইলো, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এখানে 0 তে আসলো, দেন এখান থেকে যদি উপরে উঠে তো তাহলে কি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বাড়ার কথা নাকি কমার কথা? উপরের দিকে উঠলে হ্যাঁ গ্রেডিয়েন্টটা, স্লোপটা উপরের দিকে উঠছে। ঠিক। তুমি কি ব্যাপারগুলো বুঝো আমি কি কি যে বলি? উপরে উঠা মানে কি, ডিসপ্লেসমেন্ট পজিটিভ নাকি নেগেটিভ? ওই দিকে নেগেটিভ। উপরে উঠা মানে ডিসপ্লেসমেন্ট হলো নেগেটিভ, আর নিচে নামা মানে এটা পজিটিভ ডিসপ্লেসমেন্ট। তো এখন এতটুকু সে আসলো, হাফওয়ে সে আসলো, এই হাফওয়ে পর্যন্ত বি আর ডি গ্রাফ কোনো ডিফারেন্স আছে? না। কিন্তু এরপরে কি শো করতেছে, যখন উপরে যাবে তখন ডিসপ্লেসমেন্টটা কি হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ? নেগেটিভ হবে। নেগেটিভ হবে। সো তাহলে গ্রাফটা অ্যাকচুয়ালি কোন জায়গায় যাওয়ার কথা ছিল, নেগেটিভ আচ্ছা, নিচের ডিসপ্লেসমেন্ট দিকে। দেখানোর কথা ছিল না? হ্যাঁ। কিন্তু এখানের মধ্যে কি নেগেটিভ কোন অ্যাক্সিস আছে এই গ্রাফের মধ্যে? না। তো তাহলে ডি সবসময় নাম্বার পজিটিভ। গ্রাফ আমাদের হবে না, আমাদের ডি নাম্বার গ্রাফটা দুইটা উল্টা জিনিস দেখাইতেছে, ও বুঝাইতে চাইতেছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কমলেও জিপি কমবে, ঠিক আছে?
যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বাড়লে জিপি হ্যাঁ। কমতেছে, সে দুইটা ওয়ে শো করতেছে। দেখো এইদিকে নামতেছে কি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বাড়তেছে, জিপি কমতেছে। আবার অ্যালং দ্য এক্স অ্যাক্সিস কিন্তু সামনেই আগাইতেছে, দেখছো? অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ভ্যালু হ্যাঁ। বাড়তেছে, তো একবার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বাড়লে জিপি বাড়ে, একবার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বাড়লে জিপি কমে। এটা কি কোনো সেন্স মেক করে? না। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? আমাদের অ্যান্সার হবে বি, যে সে কি শো করতেছে যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যত বাড়তেছে জিপি তত কমতেছে। বুঝতে পারছো? এখন বুঝতে পারছি। তো ফার্স্টে আমাদের এ আর বি কেন বাদ দিছি বলো? কারণ এখানে তো মানে ওইটা তো মানে বোথ কেসের জন্য ওইটার একটা ম্যাক্সিমাম জিপি থাকবে, এখানে তো ওইটা দেখায় নাই। ভেরি এখানে গুড। তো সো জিপি তাহলে এ আর বি বাদ দেখায়। কেন? বিকজ ইনিশিয়ালি দ্য জিপি ইজ ম্যাক্সিমাম, বিকজ ইট ইজ এট আ সার্টেন হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড। ওকে, হ্যাঁ। এমএস এ সি দেওয়া, তুমি কোন এমএস দেখতেছো? মার্কস কি জুন 18 ঠিক না? মতো মিলাইতে পারো না? আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে ইনিশিয়ালি জিপি হলো ম্যাক্সিমাম, সো তাহলে এ নাম্বার আর সি নাম্বার গ্রাফে জিপি ইনিশিয়ালি 0 দেখাইছে, সো তাহলে এ বাদ সি বাদ গেল। এখন ডি নাম্বার গ্রাফের সমস্যা কি? ডি নাম্বার গ্রাফের সমস্যা হলো সে একটা লজিকলেস কথাবার্তা বলতেছে। কি বলতেছে? অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বাড়ে। ওকে, তো এখন দেখো ফার্স্ট হাফ অফ দ্য গ্রাফ ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বাড়তেছে, ওয়াই এর ভ্যালু কমতেছে। আবার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বাড়তেছে, ওয়াই এর ভ্যালু বাড়তেছে। এটা কি কোনো মানে হয়? সো তাহলে ডি নাম্বারের এটা বাদ কেন? ডি নাম্বারের এটা বাদ বিকজ সে একবার বলতেছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বাড়লে জিপি কমবে, সে আবার বলতেছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বাড়লে জিপি বাড়বে। ঠিক আছে, তো ডি কেন বাদ বুঝতে পারছো শুভাশিস? হ্যাঁ ভাই, এখন বুঝতে পারছি, এখন সেন্স মেক করছে। তো তাহলে অ্যান্সার হবে সি, তাই তো? এসাস, তোমার মার্কস কি সি দেওয়া না? আরে না না, আমি ওই পেপার পাইছি, ওইটাতে আমি ডি দিছি, মার্কস স্কিমেও ডি দেওয়া। হ্যাঁ ঠিক আছে। ডি দেওয়া অ্যান্সার। হ্যাঁ। বি হবে এতক্ষণ না? কি ও না না, বুঝাইছি? বি দাও, বি দাও, সরি, বি বি বি। তোমাদের তো এগুলা ক্লাস নিতে এখন আমার একদম মনই উঠে গেছে। তোমরা যেই যেই এক একটা অ্যান্সার গুলা দিতেছো, তোমাদের এক একটা অ্যান্সার শুনলে পরে মনে করো যে মনে হয় যে আমার কাছে পয়রা তোমরা এমন অ্যান্সার কেমনে করে দাও, পরে বাইরে যা যখন নাকি মানুষজনের কাছে বলবে, পরে বলবে যে আমি কি আরে ড্যাশটা না পড়াই। ভাই, ঠিক। এখন মে 18, মে 18 কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে? ভাই দেখতেছি একটু। ওকে, সো দেখে বের করো। আচ্ছা, মারিয়ার 5 নম্বরে প্রবলেম। ওকে, তো কি বলতেছে এখানে দেখো মারিয়া, 3 spheres P, Q and R of the same mass are lifted from the ground and suspended from a rigid support as shown. Okay, তো এখন P, Q আর R এই তিনটা স্ফিয়ারকে কি করা হয়েছে? তিনটার ম্যাস কিন্তু সেম। ঠিক আছে মারিয়া, তিনটার ম্যাস হলো সেম। এখন তিনটাকে এরকম উপরে তুলে তাদেরকে ঝুলায় রাখছে। তো এখন বলো যে জিপির চেঞ্জ সবচেয়ে বেশি কার জন্য হয়েছে? জিপির চেঞ্জটা আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় নেই?
আমরা হাইট থেকে ধরবো, যার হাইট কম মানে যার হাইট বেশি ও জিপি বেশি। হাইটটা কোন জায়গা থেকে ধরি? কোন জায়গা থেকে কোন জায়গায় আমরা হাইটের ডিফারেন্স নেই? স্পেয়ার থেকে গ্রাউন্ড। আর কোন জায়গা থেকে নেওয়া যায়? সেন্টার অফ গ্র্যাভিটি আর থেকে ওই আমরা যে নেই না? রিজিড সাপোর্ট থেকে। যে সেন্টার অফ গ্র্যাভিটির হ্যাঁ, সেন্টার অফ ডিসপ্লেসমেন্ট মানে কতটুকু হয়েছে? সেন্টার থেকে যে এখানের মধ্যে আমাদের কাজটা কি, যে ওর সেন্টার অফ গ্র্যাভিটিটা হলো এখানে, আর আগে ওর সেন্টার অফ গ্র্যাভিটিটা এই জায়গায় ছিল। সো তাহলে এতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে নাকি? ও হ্যাঁ হ্যাঁ, এটা তো এখন স্পেয়ার। হ্যাঁ এই বলটা এখানে ছিল, সে যখন নাকি নিচে ছিল তার সেন্টার অফ গ্র্যাভিটি ছিল এই জায়গায়। তো তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটি ডিসপ্লেসমেন্ট হয়েছে এতটুকু নাকি? হ্যাঁ। এরকম সেম ওয়েতে আমরা যদি কাজটা করি, কি কাজ? কিউ এর জন্য, যে কিউ আমাদের এখানে, তো তাহলে কিউ এর এখানে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কতটুকু হাইট উপরে উঠছে? এতটুকু হাইট উপরে উঠছে। তো তাহলে কোন স্ফিয়ার বা স্ফিয়ার গুলির জন্য আমাদের জিপি এর চেঞ্জটা ম্যাক্সিমাম হয়েছে? আচ্ছা, এখানে যদি আমি শুধু এ অ্যান্সার দিতাম তাহলে হতো না? হ্যাঁ, আমি শুধু পি দিলে হতো না? কেন হবে যদি পি এন কিউ সহ অপশন থাকে? ওকে। তো তাহলে এটার জন্য অ্যান্সার হবে কি? পি এন কিউ। পি এন কিউ। কেন? কারণ পি এন কিউ আর থেকে মানে গ্রেটার গ্র্যাভিটেশন এনার্জি চেঞ্জেস। দোনোটার হাইট আমরা যখন নাকি দেখতেছি, ওরকম রিলেটিভ হাইট যখন নাকি খেয়াল করব সেন্টার অফ গ্র্যাভিটি থেকে, তখন আমরা দেখব কি, যে অলমোস্ট দোনোজন তাদের সেন্টার অফ গ্র্যাভিটি ডিসপ্লেসমেন্ট সেম অ্যামাউন্টে শো করছে, তাই না? সো তাহলে এটার জন্য আমাদের অ্যান্সার হবে কি? কিন্তু ভাইয়া পি এর তো ম্যাথ বেশি না। না, ম্যাথ তো সেম সবার। ও হ্যাঁ তাই তো, সরি। ম্যাথ হলো সেম, সো তাহলে হাইটের উপরেই আমরা জাজ করব, ঠিক আছে জেরিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাত্র দেখছি। ওকে, আচ্ছা এরপর আরো কতগুলো প্রবলেম চলে আসছে। 6 7 10 6 7 6। ওকে, 6 নম্বরে অনেকগুলি প্রবলেম অনেকজনের, তো আমরা দেখি কার কার কোনটা কোনটা প্রবলেম। সো কোশ্চেন নাম্বার 5 এর आंसर তো বি আমরা দেখলাম। 6 নাম্বার, এইটাতে প্রবলেম। ওকে, তো এখন দেখো রিক্তি, তুমি একটু আমাকে এই অ্যান্সারের জন্য হেল্প করবা, হ্যাঁ? তাহলে তুমি নিজের অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো, তুমি হাফ ইনটু বেস ইনটু হাইট যখন নাকি ইউজ করবা, হ্যাঁ, তুমি যখন নাকি হাফ ইনটু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট অর হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন যখন নাকি ইউজ করবা, দেখো তো তুমি কোন এরিয়াটা বের করতেছো? এই এরিয়াটা বের এই এরিয়াটা, অর যদি এখানের মধ্যে আমরা অন্য একটা কথা বলি, কি করতেছো? আমাদের অ্যাকচুয়ালি কোন অ্যাক্সিসের অ্যাবাউট আমরা এরিয়াটা বের করব বলো তো? এই অ্যাক্সিসের অ্যাবাউটে যে নিছে, এটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? আমাদের অ্যাকচুয়ালি ফোর্স ভার্সাস, হ্যাঁ আমাদের এই এরিয়াটা নিতে হবে, যে এটা দিস ইজ আওয়ার অ্যাকচুয়াল, আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ক ডানটা কত এটা প্রথমে আমি তোমাকে শেড করে দেখাই। বলতো অ্যাকচুয়াল ওয়ার্ক ডানটা কোনটা হবে? গ্রিন কালার দিয়ে একটা এরিয়া শেড করি। এইটা কি আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ক ডান বা এনার্জি স্টোরড, নাকি এইটা আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ক ডান অর এনার্জি স্টোরড? আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ক ডানটা হলো গ্রিন পোর্শনটা, তাই না? ওকে, সো অ্যাকচুয়াল ওয়ার্ক ডান হলো গ্রিন পোর্শন, ভেরি গুড। সো এখন তুমি যদি
হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন করো, তো তাহলে তুমি কতটুকু এরিয়া নিচ্ছ দেখো তো। অ্যাকচুয়াল ওয়ার্ক ডান সমান পুরো এরিয়াটা নিলা তুমি? না, তুমি কি অল্প করছো? কম নিছি। হাফ ইনটু f1 ইনটু x1, এইটা is less than the actual work done, right? তাই তো? হ্যাঁ, এখন বুঝছি। হ্যাঁ, তো তাহলে অ্যান্সারটা হবে কি, actual work done is greater than the half into force into extension formula, তাই তো? যে এতটুকু জায়গায়, যে তুমি যদি এতটুকুর এরিয়াটা নাও, wow, এটা তো রেড কালার দিয়ে শেড করলেই পারি। তো তুমি যদি রেড পোর্শনটার এরিয়াটুকু নাও, ধরো এই যে তুমি রেড পোর্শনটার এরিয়া যদি নাও, এই যে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা যদি বের করো, মারিয়া বুঝতেছো কি বলতেছি? যে এই পোর্শনটার এরিয়া যদি তুমি বের করো, তো তাহলে পরে দেখো তো ব্যাপারটা কি হয়। তুমি অ্যাকচুয়াল ওয়ার্ক ডান সমান এরিয়া কি নিতে পারছো, নাকি এর থেকে বেশি নিছো, নাকি এর থেকে কম নিছো? কম নিছি। এর থেকে কম নিছো। তো তাহলে green portion is the actual work done and the red portion is the area of half into f1 into x1. So তাহলে green portionটা কি, actual work done. So actual work done is greater than the area of the triangle. So এটা কোনটা? এটা না? হ্যাঁ, আচ্ছা এহসাস ভাইয়া, বুঝতে পারছো? এক্সামে যদি এরকম হ্যাঁ। গ্রাফ দিয়ে ক্যালকুলেট করতে বলে তাহলে তখন কি করব? এই এক্সট্রা এরিয়াটা কেমনে নিব? বক্স কাউন্ট করে? হ্যাঁ, এক্সট্রা এরিয়াটুকু এরকম বক্স কাউন্ট করে নিবা, ঠিক আছে? ওকে, এহসাস, আমরা মারিয়া, যদি তোমরা কি বুঝতে পারছো? আমরা যদি x1 মানে ওই সাইডটাও ধরতাম তাহলে নিচেরটা নিচেরটা হয়ে যেত না, কিন্তু হইতেছে না কেন নিচেরটা? কি নিচেরটা হয়ে যেত, হইতেছে না মানে? আচ্ছা মানে ফার্স্টে যেটা বলছো উপরের পার্টটা কেন হইলো ওই জায়গাটা? আমাদের ইলাস্টিক স্ট্রেইন এনার্জি is equal to area under force versus extension graph, right? Force versus extension graph মানে কি? হ্যাঁ, আমাদের ফোর্স আর এক্সটেনশন গ্রাফের যে লাইনটা আসবে, ওই লাইনের সাথে এক্সটেনশন অ্যাক্সিসের এরিয়াটা কত হয়, এটা না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাদের গ্রাফটা কি দিছে? উল্টা দিছে। এক্সটেনশন ভার্সাস ফোর্স। তো তাহলে আমরা কার অ্যাবাউট এরিয়াটা নিব? ওয়াই অ্যাক্সিস এর অ্যাবাউট এরিয়াটা নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 6 এর কনফিউশন কি ক্লিয়ার হয়েছে শুভাশিস? গ্রাফটা নিয়ে সমস্যা ছিল। কি সমস্যা? গ্রাফটা যে উল্টা এটা এখন বুঝছি। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এও তোমাদের অনেকজনেরই প্রবলেম। তো কোশ্চেন নাম্বার 7 এ কি বলছে? A displacement time graph for the motion of an object is shown. Displacement versus time graph এরকম শো করা আছে। আচ্ছা, এখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কি শো করতেছে এটা বলো। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ এমন থাকলে কি বোঝায় সাইমা? ডিসেলারেট করতেছে এমন কিছু। ডিসিলারেট করতেছে এমন কিছু, কিভাবে বুঝলা? ভেলোসিটি কমতেছে, কিভাবে ভেলোসিটি কমতেছে বুঝলা? গ্রেডিয়েন্ট কমতেছে। এক্সিলেন্ট। সো তাহলে ইনিশিয়ালি গ্রেডিয়েন্ট হলো বেশি স্টিপ, সো তাহলে ইনিশিয়ালি ভেলোসিটি হলো বেশি। যত টাইম পাস করতেছে গ্রেডিয়েন্টের স্টিফনেস কমতেছে, which means যে ভেলোসিটি ইজ ডিক্রিজিং। তো ভেলোসিটি ডিক্রিজ করে কখন শুভাশিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ভেলোসিটি এখানে ডিক্রিজ করে কখন? ভেলোসিটি ডিক্রিজ করবে তো যখন এই গ্রাফের জন্য ওই গ্রেডিয়েন্ট মানে স্টিফনেসটা যখন মানে কমবে ট্যানজেন্টের, এটা তো যেটা গ্রাফ বের থেকে করতেছিলাম। আমরা বের করলাম যে গ্রেডিয়েন্টের স্টিফনেস কমতেছে মানে ভেলোসিটি কমতেছে। আমি এখন কজ জিজ্ঞাসা করছি যে ভেলোসিটি কেন কমে, কখন কমবে? একটা অবজেক্টের ভেলোসিটি কমবে কখন? ও হ্যাঁ, ওইটা কমবে যখন মানে ওই যে অবজেক্ট মুভ করতেছে ওইটার এগেইনস্টে যখন ড্র্যাগ বা ওইটা কাজ করবে, তখন ড্র্যাগ বা ফ্রিকশন। এইটাই যে মানে ডিসিলারেট করবে, যে একটা অবজেক্টের ভেলোসিটি কমতেছে মানে সে ডিসিলারেট করতেছে। আর ডিসিলারেশনের জন্য কি হবে? যেদিকে মুভ করতেছে তার উল্টা ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক। তো তাহলে এখানের জন্য কাজটা কি এসাস, যে অবজেক্টটা ডিসিলারেট করতেছে যে এতটুকু, বুঝছো? হ্যাঁ, ওটা বুঝছি। তো এখন একটা অবজেক্ট ডিসিলারেট করার জন্য কি হবে? আমাদের ফোর্সটা, রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে কাজ করবে? নেগেটিভে আসবে রেজাল্টেন্ট ফোর্স, তার মানে ইয়াতে অপোজিট ডিরেকশনে যাবে। অবজেক্টটা যেদিকে মুভ করতেছে তার উল্টা ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে। সো তাহলে এটার এক্সপ্লেনেশন কোন অপশনে লেখা? সি সি তো তাহলে অ্যান্সার হবে সি। ঠিক আছে। জি ভাই। এরপরে নাম্বার 10। আচ্ছা, তো এখন নাম্বার 10 এ এখানে কি বলছে শুভাশিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও 10 নাম্বার। তুমি অ্যান্সার কি দিছো? কোশ্চেন পরে কি বুঝছো আর অ্যান্সার কোনটা দিছো? আমি দিছিলাম ডি দিছিলাম। স্প্রিং কনস্ট্যান্ট এক্সটেনশন হাফ হাফ হয়ে হলে গেছে। এক্সটেনশন হাফ হবে, এটা বুঝছো তুমি? স্প্রিং কনস্ট্যান্ট হাফ হলে এক্সটেনশন হাফ হবে কেন? ওইটা তো হবে না বুঝছি, কারণ স্প্রিং কনস্ট্যান্ট তো চেঞ্জ হবে না কখনো। স্প্রিং কনস্ট্যান্ট চেঞ্জ হবে না যেহেতু হবে কখনো। না, এখানে তো স্প্রিং প্রত্যেকটা অপশনে কনস্ট্যান্ট দেওয়া যে স্প্রিং কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে, ইদার ডাবল হবে আর স্প্রিং কনস্ট্যান্ট হাফ হবে। তো তাহলে স্প্রিং কনস্ট্যান্ট চেঞ্জ এখানে কি হলো না? এখানে তো কম্বিনেশন দেওয়াতে কি হয়, তোমাদেরকে যে দুইটা স্প্রিং প্যারালেলে লাগাইলে কি হয়, দুইটা স্প্রিং সিরিজে অ্যাড করলে কি হয়, এগুলা যে বুঝাইছি, ওই ক্লাস করছো তুমি? একটা স্প্রিং ওর স্প্রিং কনস্ট্যান্ট হলো কে। এখন সেম স্প্রিং আর একটা স্প্রিং কনস্ট্যান্ট কে ওয়ালা একটা স্প্রিং এর সাথে প্যারালেলে অ্যাড করলাম। সো তাহলে হোয়াট উইল বি দা ওভারঅল স্টিফনেস অর স্প্রিং কনস্ট্যান্ট? 2k হবে না? 2k 2k হবে। সো লিখে তাহলে প্লাস। কি স্প্রিং কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট থাকলো নাকি চেঞ্জ হয়ে গেল? ও আচ্ছা, হ্যাঁ চেঞ্জ হয়েছে। তো তাহলে স্প্রিং কনস্ট্যান্ট 2k হলে এক্সটেনশন কি হবে? হাফ হাফ হয়ে যাবে না? কেন? ইকুয়াল। ইকুয়াল ইকুয়াল কি? সাইনের ওই পাশে 2k এখানে। তোমার কোয়েশ্চেন দেখে তোমার রিলেট করতে বুঝতে হবে আচ্ছা যে কোন ফর্মুলার তুমি ইউজ করবা। হ্যাঁ, তুমি এখানে মধ্যে দেখো, আচ্ছা। ফার্স্ট অফ অল তোমার ফোর্স ইজ ইকুয়াল টু কে ইনটু ডেল্টা এক্স। তো এখন ফোর্স দেখো, দোনোটা জায়গায় ফোর্স যে লোডটা হলো ফিক্সড, ঠিক আছে? তো এখন তুমি কে যদি ডাবল করো, ফোর্স যদি ফিক্স থাকে, ফোর্স হলো কনস্ট্যান্ট, ফোর্স হলো কনস্ট্যান্ট, এন্ড কে তুমি বাড়াইলে এক্সটেনশন কি হইতে হবে? কে যদি ডাবল হয় এক্সটেনশন কি হবে? হাফ হবে না? জি ভাইয়া। কি যে অবস্থা! সো এক্সটেনশন হাফ হবে কেন? বিকজ স্প্রিং কনস্ট্যান্ট ডাবল হচ্ছে।
তো তাহলে এখানের জন্য অ্যান্সার হবে সি। এর জন্যই তো আসিফ বলতেছে যে তোমাদের এমসিকিউর ওই টেস্টের সলিউশন নিতে ওর 1.5 ঘন্টা সময় লাগবে, তোমাদের মার্কসের যেই অবস্থা। আগের প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কোনটায় প্রবলেম আছে, কোনটায় প্রবলেম আছে, যতগুলাতে প্রবলেম আছে সবগুলা সলভ করে দেওয়া হয়েছে, তাইলে পরে তোমাদের মার্কের রেঞ্জ সবগুলা 30-40 এর ঘরে। তো তাহলে তোমাদেরকে প্রবলেম সলভিং গুলা করায় লাভটা কি হয় এটাই তো আমি এখন বুঝতেছি না। এখন অক্টোবর 18 কি কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো প্রবলেম নাই অক্টোবর 18-এ? সাইমা? অক্টোবর 18-এ যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে তো ভালো। এরপরে Jan 19। Jan 19-এও কারো কোনো প্রবলেম নাই? ওকে। May 19-এ কোনো প্রবলেম আছে? ভাইয়া জ্যান 19 এর অ্যান্সার গুলো একটু বলো তো, মিলাইনি। Jan 19-এর অ্যান্সার গুলি ওকে, ধরো আমার স্কিমটা বের করি। আচ্ছা, so এখন কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হলো কি দিছে ওরা, an object has an acceleration of এত at an angle 30 degree to the horizontal, which of the following expression gives the horizontal component of acceleration? Jan 19 তো ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরে যেটা দেওয়া, এটা আমার স্কিম এটার সাথে না। তো এখানের মধ্যে আমরা সলভ করে ফেলি, তাহলে পরে আমরা পেয়ে যাব যে Jan 19। আচ্ছা, পাইছি।
কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হলো এ, কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হলো ডি, কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার হলো সি, কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার হলো সি, কোশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার হলো সি, কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার হলো ডি, কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার হলো ডি, কোশ্চেন নাম্বার 8 এর অ্যান্সার হলো বি, কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার হলো সি, কোশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার হলো ডি। মিলছে এগুলা? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে এগুলা ছিল জেন 19 এর এমসিকিউ গুলার অ্যান্সার। জেন 19 এ তো কারো কোনো প্রবলেম নাই, মে 19 এ কারো কোনো প্রবলেম আছে? এটাও মিলাই নেই, মিলাইতে হবে। আচ্ছা, মে 19, ভাই বলো। জেন 19 এর 9 নাম্বারটা আমি এ দিছিলাম। জেন নাম্বার 19 একটা তুমি এ দিছিলা, কি চাইছে এখানের মধ্যে? A stationary uniform ladder leans against a smooth wall as shown. আচ্ছা, the ground is rough. তো গ্রাউন্ড হলো রাফ, তো তার মানে গ্রাউন্ডের একটা কি আছে, ফ্রিকশন ফোর্স আছে। আর ওয়াল হলো স্মুথ, তো তাহলে ওয়ালের থেকে কোনো কি থাকবে না, ফ্রিকশন ফোর্স থাকবে না। ঠিক আছে, এখন বলতেছে which of the following diagrams shows the forces acting on the ladder? তাই ল্যাডারের উপর কোন কোন ফোর্স কাজ করতেছে এই জিনিসটা শো করতে বললো। তা এখন এখানের মধ্যে এ নাম্বারে ইনটু দা ওয়াল, ল্যাডারের উপরে এইদিকে কোন ফোর্স এক্সার্ট হবে? টুয়ার্ডস এখানে দা তো ওয়াল এটা ইয়া কোন হবে, ফোর্স? ওয়ালের দিকে তো রিয়াকশন ফোর্স, এটা কিন্তু ইয়া দিতেছে, ল্যাডার না, অ্যাক্টিং অন দ্য ওয়াল হবে তো তাইলে। আমাদের তো তো ল্যাডার চাইছিল। আমাদের কাছে চাইছে হলো ল্যাডারের উপর কি কি কাজ করতেছে, সো ল্যাডারের উপরে রিয়াকশন ফোর্সটা কোন দিকে হবে? ওই দিকে হবে। তো তাহলে রিয়াকশন ফোর্সটা হবে এইদিকে, সো এ তো এখানেই ভুল। এবার বুঝতে পারছি। ওকে, তো এখন মে 19 এর অ্যান্সার, দাঁড়াও মে 19 এর অ্যান্সারটা বের করি। মে 19, আচ্ছা মে 19 এর মার্ক স্কিমটা এখানের মধ্যে নাই। এরপর আর কোন ইয়ার আছে মে 19 এর পর? মে 19 তো লাস্ট, তাই না? আচ্ছা, ধরো মে 19 এর মার্ক স্কিমটা বের করতেছি, 1 মিনিট।
কি হলো মে 19 সার্চ দিলে jan 19 আসে। ওকে, মোস্ট প্রবাবলি পাইছি। আচ্ছা, না এটা না। আমি মেবি পাইছি, আমি কি দিব? হ্যাঁ, বলো অ্যান্সার গুলা। কোয়েশ্চেন 1 হচ্ছে বি, এন্ড কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে এ, কোয়েশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার হচ্ছে সি, কোয়েশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার হচ্ছে সি, কোয়েশ্চেন 5 এর অ্যান্সার হচ্ছে ডি, কোয়েশ্চেন 6 এর অ্যান্সার হচ্ছে বি, কোয়েশ্চেন 7 এর অ্যান্সার হচ্ছে সি, 7 কোয়েশ্চেন এর 8 এর অ্যান্সার হচ্ছে বি, ওকে। হ্যাঁ, এরপরে 7 এর অ্যান্সার সি, কোয়েশ্চেন 8 এর অ্যান্সার হচ্ছে বি, কোয়েশ্চেন 9 এর অ্যান্সার হচ্ছে সি, এন্ড লাস্ট হচ্ছে কোয়েশ্চেন 10 এর অ্যান্সার হচ্ছে সি। ওকে, সো আমরা এখন দাগায় ফেলি অ্যান্সার গুলা। 1 এর হলো ডি ছিল নাকি? বি। 1 এর বি। বি। না, 1 এর বি, 1 এর বি। হ্যাঁ, আমি তো বি বলছি, বি ফর বল। বিগ ফর বল। এরপরে 2 নম্বরে 2 হচ্ছে এ, 2 এ, 3 এর সি। 3 এর সি, 4 ও সি, 5 ডি, 6 বি, 7 সি, 8 বি, 9 ভাই সি, 10 সি। হ্যাঁ, তুষার বলো ভাই, স্যার। হ্যাঁ, সি আর ডি তে সমস্যা হয়েছে 10 নাম্বারে, মানে এটা অ্যান্সারই করতে পারি নাই, মানে আচ্ছা, সো এখন একটা পার্টিকেল কি করবে? রেস্টে থেকে তার জার্নি শুরু করবে, দেন টার্মিনাল ভেলোসিটি রিচ করবে। এখানে কি শো করছে? শুরু থেকেই ভেলোসিটি হলো কনস্ট্যান্ট। তো এটা কি হবে? প্রথমে তো একটু অ্যাসেলারেট করবে না? প্রথমে একটু অ্যাসেলারেট করে এরপরে যে ভেলোসিটি কনস্ট্যান্ট হবে। তো প্রথমে অ্যাসেলারেশনের পার্টটুকু এখানে দেখানো, যে আস্তে আস্তে ভেলোসিটি বাড়তেছে, যে গ্রেডিয়েন্ট বাড়তেছে, দেন গ্রেডিয়েন্টটা কি হয়ে গেছে? ফিক্সড হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, এই মিটিং এর 1 মিনিট কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে বলতেছে আবার এটা নিয়ে। আচ্ছা, সো এখন এখানের জন্য দেখো এসএস সি নাম্বারটা কেন কারেক্ট হবে? বিকজ সি নাম্বারে ফার্স্টে ইনিশিয়ালি স্টিফনেস কত? তুমি যদি ট্যানজেন্ট ড্র করে ইনিশিয়াল ভেলোসিটি কত? 0 না? হ্যাঁ। আর এখানে ডি নাম্বারে তুমি ইনিশিয়ালি ট্যানজেন্টটা কো, ট্যানজেন্টের স্টিফনেস কি কোনো জায়গায় 0 হয়? শুরু না। থেকেই দেখাইতেছে তার একটা ভেলোসিটি আছে, সো তাহলে এটি স্টার্টিং ফ্রম রেস্ট, ওই কথাতেই এইটা কাটা চলে যায় নাকি? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো তাহলে আমাদের অ্যান্সার হবে সি। কারো কি এমসিকিউ গুলা নিয়ে আর কোনো কনফিউশন আছে?
আমরা না আগে টার্মিনাল ভেলোসিটি যে ডায়াগ্রাম ছিল যে একটা বিয়ের মতো আঁকতাম যে আগে কোনটা বুঝি নাই, একটু জোরে বলো। এই যে ও লেভেলে থাকতে বিয়ের মতো একটা ডায়াগ্রাম আঁকতাম না? বি এর মতো ডায়াগ্রাম, এটা ভেলোসিটি টাইম গ্রাফ ছিল। ও হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, ওইটা ভেলোসিটি টাইম গ্রাফ ছিল যে শুরুর দিকে অ্যাসেলারেট করতেছে বেশি রেটে, আস্তে আস্তে অ্যাসেলারেশনের রেট কমতেছে, দেন যায় ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেছে, ওইটা ভেলোসিটি টাইম গ্রাফ শো করতাম। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আমার 8-9 এ প্রবলেম। ওকে। 8 নম্বরে কি বলছে, আ প্যাসেঞ্জার ইজ স্ট্যান্ডিং ইন আ স্টেশনারি ট্রেন। ওকে, তো স্টেশনারি ট্রেনে সে দাঁড়ায় আছে, এখন ট্রেনটা মুভ করা শুরু করলো, এন্ড দ্য প্যাসেঞ্জার স্টার্টস টু ফল। ট্রেনটা কোন দিকে মুভ করতেছে, ডিরেকশন অফ মুভমেন্ট অফ দ্য ট্রেন কোন দিকে দেখানো বলো তো? ব্যাকওয়ার্ড। টুয়ার্ডস লেফট আর কি। ওকে, এখন ট্রেন যদি ওই দিকে যায়, তো এখন মানুষের ডিরেকশন অফ ফলটা কোন দিকে হবে? যে আমরা যে ইনার্শিয়ার কথা বলতাম মনে আছে জেরিন, যে তুমি মনে করো গাড়িতে বসে আছো, গাড়ি রেস্টে, তুমি রেস্টে, গাড়ি হঠাৎ স্টার্ট দিলে তুমি কোন দিকে যাও, সামনের দিকে ঝুঁকে যাও নাকি পিছের দিকে যাও? সামনে। সামনে যাও। আচ্ছা, হুম। আর গাড়ি মনে করো মুভ করতেছে, গাড়ি ব্রেক করলে তুমি কোন দিকে যাও? ও আচ্ছা সরি, তখন সামনে যাই। হ্যাঁ। ঠিক আছে, সো যে এদিকে ফোর্স তার উল্টা ডিরেকশন আমরা এরকম মুভ করি আর কি। ঠিক আছে, যে ইনার্শিয়ার জন্য, যে ইনিশিয়ালি আমরা রেস্টে ছিলাম, সো আমরা রেস্টেই থাকতে চাবো, সো এই যে ইনিশিয়ালি মানুষটা এই জায়গায় ছিল, মানুষটা এই পজিশনটাই ধরে রাখতে চাবে, কিন্তু ট্রেনটা তো সামনের দিকে মুভ করে গেছে, সো মানুষটার ডিরেকশন অফ ফল কোন দিকে হবে? উল্টা সাইডে। উল্টা সাইডে। সো তাহলে ট্রেনটা যেদিকে মুভ করতেছে তার উল্টা ডিরেকশনে মানুষটার পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, সো তাহলে ডিরেকশন প্যাসেঞ্জার স্টার্টস টু ফল, ওই জিনিসটা কি হবে, ব্যাকওয়ার্ডস, তাই না? যে মানুষটা হ্যাঁ যেদিকে তাকায় আছে, মানুষটা ডিরেকশন অফ মুভমেন্ট অফ দ্য ট্রেনের দিকে আচ্ছা, তাকায় আমি আছে। বুঝবো কেমনে যে ওরা কোনটা ফরওয়ার্ড ধরছে কোনটা ব্যাকওয়ার্ড এই যে ধরছে? মানুষটা যেদিকে তাকায় আছে, মানুষটা কোন দিকে তাকায় আছে? লেফট সাইডে। সো মানুষটা যেদিকে তাকায় আছে ওইটা হলো তার ফরওয়ার্ড সাইড, সো সে উল্টায় পিছে পড়ে যাবে আর কি। বুঝতে পারছো? হুম, বুঝছি। সো তাহলে এখানের জন্য ডিরেকশন প্যাসেঞ্জার স্টার্টস টু ফল, ব্যাকওয়ার্ডস দুইটা অপশন আছে, বি হইতে পারে, ডি হইতে পারে। আর এখন বললো যে ডিরেকশন অফ হরাইজন্টাল ফোর্স অন দা প্যাসেঞ্জার, এখন প্যাসেঞ্জারের উপরে হরাইজন্টাল ফোর্সটা কোন দিকে কাজ করবে? মানুষটাকে টেনে সামনে নিয়ে যাবে না ট্রেনটা, এমন কি করবে, মানুষটাকে ওখানে রেখে ট্রেন সামনে চলে গেছে, না। ট্রেনের ফ্লোরের সাথে যে মানুষের পাটা কন্ট্যাক্টে আছে, তো ট্রেন ফরওয়ার্ড মুভ করতেছে মানে মানুষটাকেও ফরওয়ার্ড ডিরেকশনে টানবে নাকি? হ্যাঁ, তো তাহলে বি হবে আনসার। ফোর্সটা হবে ফরওয়ার্ড আর উল্টা দিকে পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। ঠিক আছে, তো তাহলে অ্যান্সার হলো বি। ওকে, এখন কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এ কি বলতেছে, a stationary uniform shelf is hinged to a wall as shown। আচ্ছা, তো এখন একটা শেলফ এরকম ওয়ালের সাথে হিঞ্জ করা আছে, যে এখানে কি ওরকম কতগুলা শেলফ এরকম দেখো না, যে ওয়ালের থেকে এরকম কতগুলি কাঠ ওরকম বের করে রাখে, যে একটা দিয়ে, এই যে এরকম একটা ওয়্যার দিয়ে কি করছে, এরকম একটা ওয়্যার দিয়ে শেলফটাকে আটকায় রাখছে আর কি, যে শেলফটাকে আপরাইট এরকম ধরে রাখছে, হরাইজন্টাল করে ধরে রাখছে ওয়্যার দিয়ে। এখন বলতেছে কি, the shelf is held horizontal by a wire connected to the wall as shown। ওকে, তো এখন তাহলে হ্যাঁ, ওয়্যারের উপর, বুঝে গেছি। বুঝে গেছি। আচ্ছা, সো তাহলে কি বুঝছো বাকিদেরকে বুঝায় দাও, যে which of the following shows the free body force diagram for the shelf, কি কি হবে? সি হবে। এই যে কি বলে, ওয়্যারের ওখান দিয়ে টেনশন হবে, ওয়েট আছে, আর হিঞ্জের ওদিক দিয়ে হচ্ছে গিয়ে নর্মাল রিঅ্যাকশনের জন্য মানে কন্টাক্ট ফোর্সের জন্য আরেকটা ফোর্স আসবে। ভেরি গুড, সো তাহলে অ্যান্সারটা হবে কি, সি। তুমি ফার্স্টে কোনটা দিছিলা? বি দিয়ে দিছিলাম বলে।
আচ্ছা, তো তাহলে অ্যান্সারটা হবে সি। এখন বুঝতে পারছো তো? তাহলে তো হইলই। ওকে, তো এখন মে 19 আর কারো কোনো কনফিউশন আছে? তুষার ভাই বলো। এই যে ওয়েটের পাশে একটা ছোট অ্যারো আছে না সিতেই, হ্যাঁ, এটা কেন একটু বুঝাতে পারবা? এখানের মধ্যে বাঁকা যে কেন? হিঞ্জের সাথে যেরকম লাগানো আছে, এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে বাঁকা কেন? এটা হরাইজন্টাল এরকম হইতো, কিন্তু এখানের মধ্যে তোমার কাজটা কি? এখানে এটা হরাইজন্টাল দিলেও কোনো ভুল আসতো না, কিন্তু মেইন ব্যাপারটা হলো শেলফ। তুমি যখন নাকি ওরকম কোন একটা শেলফ এরকম বসাবা, যে এমন শেলফের ওয়েটের টেন্ডেন্সি কি থাকে? নিচে নিচে পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে না? হ্যাঁ, তো তাহলে এরকম ওয়েটের জন্য তার এরকম একটা নিচের দিকে পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। সরি, এই যে তার ওয়েট হলো এখানে, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে তার ওয়েটটা হলো এইদিকে। তো এখন হিঞ্জের থেকে যে রিঅ্যাকশন ফোর্সটা আসবে, রিঅ্যাকশন ফোর্সটা এরকম হরাইজন্টালিও বলা যায়, অর শেলফটা কি থাকে? শেলফটা অ্যাকচুয়ালি আমাদের হিঞ্জের থেকে যেই রিঅ্যাকশন ফোর্সটা পাবে, বা ওয়ালের সাথে যে কন্ট্যাক্টে আছে, হিঞ্জ করা আছে না, ওখানে থেকে রিঅ্যাকশন ফোর্সটা স্লাইটলি ডাউনওয়ার্ড ডিরেকশনে পায়, যে একটু ঝুঁকে থাকে আর কি। যে হরাইজন্টাল এরকম আপরাইট করে ধরে রাখতেছে আমরা ওয়্যারটা দিয়ে বা একটা দড়ি দিয়ে ওরকম ধরে রাখি, কিন্তু ফোর্সটা কি আসে? ওরকম একটা ইনক্লাইন ডিরেকশনে আসে। ওইটা হরাইজন্টাল হইতে পারতো, ঠিক আছে, হরাইজন্টাল হইলে পরেও অ্যান্সার আমাদের সি হইতো, ঠিক আছে। আচ্ছা, ওয়ায়ারটাই মনে করো একটু ছোট হইলো, তাও কি একটু নিচের দিকে ঝুঁকে থাকবে অ্যারোটা? হ্যাঁ, আচ্ছা, সাইমা এতক্ষণ পর কই থেকে আসলা? আচ্ছা, নেট বের করে দিছিল। ওকে, সো তাহলে আমরা মে 19 এর কোশ্চেন গুলা, অ্যান্সার গুলা দেখলাম এন্ড এগুলা সলিউশন করছি। তোমার কি মে 19 এ কোনো প্রবলেম আছে? নাইনে ছিল। আচ্ছা, সো এখন 9 নাম্বারে কি বলছে বলো তো? তুমি অ্যান্সার কোনটা দিছিলা? ডি। বি দিছিলা কেন? ওরে বাপ! এখানে ডিটা তোমার ডিরেকশন, এইখানের মধ্যে তুমি এই ডিরেকশন বলতে পারো, কিন্তু একটা সমস্যা আছে অনেক বড়। বড় সমস্যাটা কি বলতো? অ্যারো লেন্থ গুলা কি রিপ্রেজেন্ট করে সাইমা? ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করে না? জি ভাইয়া। তো তাহলে এখন এখানের মধ্যে দেখো তো, যে ইন অর্ডার ফর দ্য শেলফ টু বি স্টেশনারি, এই ফোর্স গুলা কি তিনটা মিলে কি রেজাল্টেন্ট ফোর্স 0 বানাইতে পারবে? না, ওয়েটের একটা কম্পোনেন্ট আছে আরো। ঠিক আছে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার এইটা হরাইজন্টাল কম্পোনেন্ট, আর এই যে সবচেয়ে বড় জিনিসটা হলো যে এই টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা তো ওয়েটের থেকেই ছোট, উল্টা আরো এই ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্টটা যদি আসে, সো তাহলে কি তাদেরকে ব্যালেন্স করতে তার অবস্থা খারাপ হয়ে যাবে, তো ওয়্যার ছিঁড়া পড়ে যাবে আর কি। বুঝতে পারছো? সো এতটুকু টেনশন উইল নট বি এনাফ টু হুম, ব্যালেন্স দ্য ওয়েট অফ দ্য শেলফ। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে অ্যান্সারটা এর জন্য আমাদের সি হবে। ঠিক আছে, ওকে। লামিয়ার কি কোনো প্রবলেম নাই? ওই তো আগের পেপার গুলার উপরেই তো মক দিলা, আগের পেপার গুলার উপরে মক দিয়ে তো তোমাদের মার্কসের অবস্থা এত জঘন্য। এসাস, এত ইজি পেপার, তাইলে পরেও পারো না, তো বুঝো তোমার কি অবস্থা। আর এক সুভাষিস আরে তো, এখন তো রিভিশন করতেছি, এখন তো পারি, হ্যাঁ, এখন ভালো মার্কস উঠাই না। আচ্ছা, কমন পড়ে গেছে। সাইমার টেকনিক শুরু করছো, হ্যাঁ লামিয়া? ই- আমার স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে যদি মে 19 এর এগুলা নিয়ে আর করে কোনো প্রবলেম না থাকে, সো তাহলে উই আর ডান উইথ দ্য এমসিকিউস।
তো এমসিকিউ গুলা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। আর সুভাষিস তো এদিকে ঝাড়ি টাড়ি খায়াও তো গেছে গিয়া। ওকে, তো এখন এখানের মধ্যে আমরা 1A মোশন থেকে শুরু করে, হ্যাঁ, তোমাদেরকে কিন্তু পিডিএফ দিয়ে দিয়ে এগুলা কিন্তু সলভ করাইছিলাম, যে 1A এগুলা কোয়েশ্চেন সবগুলো সলভ করছি। তো এগুলো সবগুলো আমাদের সলভ করা হয়েছে, প্রজেক্টাইলও শেষ করা হয়েছে। এই যে এই কোয়েশ্চেনের কথা মনে আছে? এই যে এটা প্রপোর্শনালিটি দিয়ে যে বের করতে হয়, এই তো মারিয়া, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এখানে তো ঝাড়ি খাইলে পরে যদি এটা নিতে না পারো তো তাইলে পরে তার কিছু বলার নাই। এগুলো তো খায় খায় শিখতে হবে। এখন এখানের মধ্যে তোমাদের যে জিনিসগুলা পড়ানোই হয়েছে ওগুলার মধ্যে থেকে যদি এরকম কয়টা কোয়েশ্চেন বলো। ছুটি তো সাইমা 5টায়। আমরা এখন ফার্স্টে ইয়ে করব একটু, আমি করাই দিব, এখানে কোনো প্রবলেম তোমাদেরকে জিজ্ঞাসা করব না, আমি করাই দিব এখন ইয়েগুলা। মোশন রিলেটেড বাকি কোনো সমস্যা থাকলে পরে ওগুলা জিনিসগুলো আমি করাই দিব আর কি ফার্স্টে। এই যে এইগুলা এইগুলা কোয়েশ্চেন গুলা যে আমরা স্কিপ করে আসছিলাম, বলছিলাম যে এগুলা আমরা স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টার পড়ার পরে করব। সো এখন এইগুলা কোয়েশ্চেন, এই যে কোয়েশ্চেন নাম্বার 44, এগুলা কোয়েশ্চেন এগুলা কিন্তু এখন তোমাদের করে ফেলতে হবে। আবার আমরা এগুলা যে স্কিপ করে আসছিলাম সাইমা, আমাদের কিন্তু এগুলা এখন করে ফেলতে হবে। এই যে এখানে স্ট্র্যাডল জাম্প আর ফসবারি ফ্লপ, এগুলা জিনিস নিয়ে আমরা কথা বলছি। তো এগুলা প্রত্যেকটা জিনিসই আমাদের কভার হয়েছে মোর অর লেস। যেগুলাই হয় নাই ওগুলো আমাদের বলা ছিল যে কি করব, স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টার পড়ার পরে এরপর। আচ্ছা, ওকে, দেখতেছি, 1 মিনিট একটু ওয়েট করো। কি এটার মধ্যে কি প্রবলেম আছে মারিয়া? না, ও আচ্ছা, চার্জ দেখছি 1%। তো চার্জে লাগাও। এতক্ষণ লাগানোই ছিল, এখন আমার হাত পুড়ে যাচ্ছে। ওয়াও, হিটিং ইফেক্ট অফ কারেন্ট দেখছো? আরে এটা তো আমার আমার টাইপের কোয়েশ্চেন। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমরা এইখানে একটা কোয়েশ্চেন সলভ করি, দেখি স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টারের। আচ্ছা, এটা একটা বেটার জিনিস করি, আজকে অন্য মানুষরা নাই, তোমাদেরকে একটা স্পেশাল জিনিস ফার্স্টে শিখাই। এই কোয়েশ্চেন তোমরা রিসেন্ট একটা পেপারের মধ্যে পাবা, একটা অক্টোবর পেপারের মধ্যে তোমরা এই কোয়েশ্চেনটা পাবা, ঠিক আছে? তো এরকম একটা জিনিস শিখাই। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমরা দেখি বিল্ডিং এর কনস্ট্রাকশন যে হয় সাইমা, বিল্ডিং এর কনস্ট্রাকশনের জন্য আমরা কি ইউজ করি? পিলার ইউজ করি না, বলো তো?
জি ভাইয়া। আচ্ছা, তো এখন এই বিল্ডিং এর মধ্যে যে পিলার গুলি থাকে, পিলার গুলি কি করে? রুফ সামলায়। রুফ সামলায়। ওর ওভারবার্ডেন প্রেসারটা, যে উপরের যেই যত তালা বিল্ডিং এ হোক না কেন, এগুলা উপরের যতগুলি এরকম ওয়েট থাকবে সবগুলার কি করবে, এগুলাকে উইথস্ট্যান্ড করবে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি করে খেয়াল করো, যে তোমাদের অলরেডি অনেকগুলো এমসিকিউ কোয়েশ্চেন সলভ করতে করতে একটা আইডিয়া হয়েছে যে স্টিল আর কনক্রিট, ঠিক আছে, কোনটা কোন ফোর্সের জন্য আমাদের স্ট্রং থাকে? কংক্রিট হচ্ছে কম্প্রেসিভ ফোর্সের জন্য আর স্টিল টেনসাইল। কনক্রিট কম্প্রেসিভ ফোর্সের জন্য, আর স্টিল হলো টেনসাইলের জন্য। স্টিল কি কম্প্রেসিভ ফোর্স নিতে পারে না? কনক্রিটের না একটা কোশ্চেন করলাম যেখানে 2 জায়গায় ইউজ হয়েছিল প্রেসার নেওয়ার জন্য, যদিও কম্প্রেসিভেরটা বেশি ছিল। এখানের মধ্যে কাজটা ছিলই এরকম এসাস, যে সাপোর্টিং কলাম গুলাতে কনক্রিট একাই কি করতে পারছিল? নিতে পারছিল, কিন্তু ইয়াতে লাগছিল, স্টিলের সাপোর্ট লাগছিল প্যান টেনসাইলের গুলার জায়গায়। মধ্যে তখন কি লাগছে, স্টিলকেও আমাদের ইউজ করতে হয়েছে ইন অর্ডার টু রিইনফোর্স দ্য স্ট্রেংথ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি কনক্রিট শুধু কোন ফোর্সের জন্য স্ট্রং? কম্প্রেসিভ। কম্প্রেসিভের জন্য। ইট ইজ স্ট্রং আন্ডার compressive stress আর weak under tensile stress, তাই না সাইমা? জি ভাইয়া। আর স্টিলেরটা কি, স্টিল অ্যাকচুয়ালি দোনোটা টাইপ অফ স্ট্রেসই ভালো মতো নিতে পারে, ঠিক আছে? টেনসাইলের জন্য বেশি ভালো, কিন্তু কম্প্রেসিভও সে অনেক ভালো মতনই উইথস্ট্যান্ড করতে পারে। ইট ইজ স্ট্রং আন্ডার বোথ টেনসাইল অ্যান্ড compressive stresses। এখন বিল্ডিং বানানোর সময় একটা মজার কাজ করে, হ্যাঁ, একটা মজার কাজ কি করে, যে বিল্ডিং এ পিলার গুলি যখন নাকি বানায়, তখন কাজটা এরকম করে, কি জিনিস, ফার্স্টে তোমার এমন একটা, দাঁড়াও, বিল্ডিং এর কনস্ট্রাকশন কি কেউ কখনো দেখছো, যে তোমাদের ছাদ থেকে পাশের কোনো বিল্ডিং এর এরকম কাজ করতেছে? দেখছি, করছি সব। করছো? হ্যাঁ। এখনো চলতেছে বাসার সামনে কনস্ট্রাকশন। আচ্ছা, এখন এখানের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস তারা করে, বুঝছো? কি করে, এরকম শেপের তাদের একটা কাঠের একটা টুকরা থাকে, ঠিক আছে, মোল্ড করা, নাম শুনছো যে এখানের মধ্যে মোল্ডিং? মোল্ড করা মানে কি জানেন? জি, ওই যে মানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস বানায় যে তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট শেপে ওরকম ইয়ে নিয়ে আসে, হ্যাঁ তাই না? তো এখন হ্যাঁ এখানের মধ্যে সিমেন্টটা কাজটা যেই কি ফর্ম করে, করে। হুম, তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি হয়। তারা অনেক বুদ্ধি দিয়ে একটা কাজ করে, কি কাজ, তারা তো পিলার বানাবে, তাই না? তারা পিলার বানাবে। তা এখন এখানের মধ্যে তারা দুইটা কাজ এমন ভাবে করে রাখে, কি জিনিস, তার এরকম স্টিল কতগুলো এমন নিয়ে, মনে করে একটা স্টিল দিয়ে আমি দেখাই, তো মনে করে একটা স্টিল এরকম কাঠের এটার ভিতর দিয়ে যে ফুটা করে এক সাইড থেকে আরেক সাইড ওরকম নিয়ে যায়, ঠিক আছে? দেন তারা কি করে, তারা স্টিলটা তো নর্মাল লেন্থে তার যেমন ছিল ওরকম আছে, ভালো কথা। এখন তাকে কি করে, টেনে এরকম ধরে রাখে, যে
স্টিলটাকে দুই পাশ দিয়ে এরকম একটা টেনসাইল ফোর্স দিয়ে তাকে কি করে রাখে, এক্সটেন্ড করে রাখে, অর তার উপরে এরকম টেনসাইল ফোর্স দিয়ে এরকম আটকায় রাখে আর কি, হোল্ড করে রাখে। কেন? তারা কি করতে চায় এটা দিয়ে? তারা স্টিলটাকে, স্টিলের রড গুলা এরকম দিয়ে তারা স্টিলের রড গুলা এরকম টেনে ধরে রাখে। তখন কি স্টিলটা কি স্ট্রেসের আন্ডারে আছে না, যে স্টিলটা একটু এক্সটেন্ড হয়ে আছে এরকম। রিক্তি, বুঝতে পারতেছো কি বলতেছি? আচ্ছা, তো এখন এই যে রডটাকে এরকম টেনে লম্বা করে ধরে রাখছে, এখন তারা কি করে, এখন তারা এটার উপর দিয়ে স্লারিটা ছেড়ে দেয়। ওই যে তারা যে সিমেন্ট বালি টালি সবকিছু মিশায় তারা এই স্লারিটা এই কাঠের এই শেপের মধ্যে ছেড়ে দেয়। এখন কি হবে, ওই স্লারিটা বা এই কনক্রিটের এই জিনিসগুলো এখানের মধ্যে এসে পরে ইভেন্চুয়ালি সলিডিফাই হবে না? বলো তো সাইমা। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এখন এটা সলিডিফাই হইলে পরে তখন কিসের মধ্যে সলিডিফাই হলো বলো তো ব্যাপারটা? কনক্রিটটা কিন্তু তার ভিতরে যে স্টিলটা আছে, স্টিলটা কিন্তু এটাকে এর জন্য বলা হয়, কয়েক জায়গায় এরকম টার্ম শুনবা বড় হইলে, এটাকে বলা হয় প্রি স্ট্রেসড স্টিল। ঠিক আছে, আর প্রি স্ট্রেসড রড। এখানের মধ্যে কি করতেছে তারা, এরকম কনস্ট্রাকশন ওয়ার্কাররা কি করে, এমন রড গুলাকে এক্সটেন্ড করে ধরে দেন তাদের উপরে কনক্রিটটা ফেলে, দেন এরকম এক্সটেন্ডেড থাকা অবস্থাতেই কনক্রিটটাকে তারা সলিডিফাই করায়। সলিডিফাই হওয়ার পর দেন তারা স্টিলটাকে রিলিজ করে, যে স্টিলটাকে এরকম একটা টেনশন দিয়ে ধরে রাখছিল না, তাই এখন তারা স্টিলটাকে কি করলো, রিলিজ করলো। এখন তোমাকে জিজ্ঞাসা করলো যে এটা করে তাদের লাভটা কি হয়েছে। এটা করে তাদের লাভটা হয়েছে কেমন, দেখো এই এটা দিয়ে তারা কি বানাবে, এটা দিয়ে তারা পিলার বানাবে। ঠিক আছে, এখন এই পিলারটার কি করতে পারা দরকার, এই পিলারটার হলো তোমার টেনশন ফোর্স আর কম্প্রেসিভ ফোর্স, এইসব জিনিসগুলো উইথস্ট্যান্ড করতে পারার দরকার। টেনশন ফোর্স এন্ড কম্প্রেসিভ ফোর্স দোনোটাই কেন আমরা বললাম, বিকজ এখানের মধ্যে কাজটা কি, তোমার নরমালি তো ওয়েটটাকে সে উইথস্ট্যান্ড করবে, এটার একটা কাজ আছে, প্লাস আর্থকোয়েক হইলে পরে তখন কি হবে, এরকম আমাদের একবার কম্প্রেশন একবার এক্সটেনশন, একবার কম্প্রেশন একবার এক্সটেনশন, এরকম টাইপের ডিফরমেশন শো করবে না? তো এখন এইটা করলে পরে তাদের পিলারটা বা তারা যে কনক্রিটের যে ব্লকটা বানাইছে ওই ব্লকের স্ট্রেংথ বেড়ে যায়। কিভাবে হচ্ছে এই জিনিসটা, ব্যাপারটা খেয়াল করো। ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে প্রি স্ট্রেসড স্টিলটা ছিল, এখন স্টিলটা রিলিজ করে দিলে স্টিলটা কি করবে বলতো, সে তার আগের পজিশনে যাইতে চাবে না? জি ভাইয়া। সে এখন তার আগের পজিশনে যাইতে চাবে। ওকে, তো এখন এই যে সে তার আগের পজিশনে যাইতে চাইতেছে কিন্তু সে তো পারবে না। সে কি, এটা একটা মনে করো কিসের মতো, রাবারের মতো, যে তুমি একটা রাবারকে এরকম টেনে ধরে রাখছিলা, দেন ওই টেনে ধরে রাখার পর তার উপরে কোন একটা কি করছো, কনক্রিট দিয়ে বা কোন একটা এরকম অবজেক্ট দিয়ে এটাকে র‍্যাপ আপ করে ফেলছো। এখন তুমি যদি রাবারটাকে রিলিজ করে দাও, রাবারটাকে আগের পজিশনে ফেরত যাইতে পারবে? না। কিন্তু রাবারটা কি করবে, আগের পজিশনে ফেরত যাওয়ার জন্য যেই ব্যারিয়ারটা তুমি নতুন করে অ্যাড করছো, ওই ব্যারিয়ারটার উপর একটা কম্প্রেসিভ ফোর্স এক্সার্ট করবে না? হ্যাঁ। তো তাহলে এখানের মধ্যে সে কি করলো, এই যে আমরা কনক্রিটের ব্লকটা যে বানাইলাম, এই কনক্রিটের ব্লকটা উইল বি নাও মাচ 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 স্ট্রঙ্গার, এন্ড এই স্ট্রং এই ম্যাটেরিয়ালটা দিয়ে কি হবে, সে টেনশন ফোর্স অনেক ভালো মতো উইথস্ট্যান্ড করতে পারবে। কিভাবে বলতো, এখন যদি এই যে মনে করো পদ্মা পদ্মা ব্রিজের এই লাস্ট স্প্যান বসাইলো না রিক্তি গতকালকে, ইয়েস। সো দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন যেটা ছিল, ঠিক আছে, এখানে পদ্মা সেতুর কোন টাকা দেয় নাই ওয়ার্ল্ড ব্যাংক, তো এরপরে বলছে যে নিজেদের টাকাতেই বানাবে। নিজের টাকা তো দেয় নাই, আমাদের টাকা নিয়ে ওরা ব্রিজ বানাইছে আর কি, কিন্তু ক্রেডিট তো সরকারেরই। তো এখন এখানে কি হবে, সে এটা বানাইলো ভালো কথা, এখন স্প্যান গুলার কি করতে পারতে হবে, এই যে আমরা যে দেখতেছিলাম, এই যে স্প্যান গুলার কি করতে পারতে হয়, টেনশন ফোর্স উইথস্ট্যান্ড করতে পারতে হয় না বলতো সাইমা? এই যে এগুলা কি ব্রিজের স্প্যান গুলা না?
এগুলো হলো ব্রিজের স্প্যান গুলা। সো তাহলে স্প্যান গুলার কি করতে পারতে হবে? দে মাস্ট বি এবল টু উইথস্ট্যান্ড ভেরি লার্জ টেনশন ফোর্সেস। ওকে, সো তাহলে তাদের অনেক বড় টেনশন ফোর্স উইথস্ট্যান্ড করার ক্যাপাবিলিটি থাকতে হবে। সো এর জন্য তারা এমন টাইপের কনস্ট্রাকশনের কাজ করে। কেমন টাইপের কনস্ট্রাকশনের কাজ? এই তারা ফার্স্টে একটা মোল্ডিং শেপের মধ্যে ফার্স্টে স্টিল নিল, স্টিল নিয়ে তাকে টান দিয়ে এরকম ধরে রাখছে, স্ট্রেসড অবস্থায় তাকে ধরে রাখছে, দেন এটার উপরে কি করছে? কনক্রিট ঢালছে। কনক্রিট এখানের মধ্যে সলিডিফাই হলো, দেন কি হবে? এখন যদি আমরা স্টিলটাকে রিলিজ করে দেই, তখন সলিডিফাই কনক্রিটের উপরে স্টিলটা এরকম কম্প্রেস হওয়ার ট্রাই করবে, বা স্টিলটা কি করবে? কনক্রিটের উপরে এরকম কম্প্রেসিভ একটা ফোর্স এক্সার্ট করে রাখবে। এখন কনক্রিট তো টেনসাইল ফোর্সে স্ট্রং না, এর জন্যই আমরা কি পড়ছিলাম এসাস, যে কেন স্প্যান বানাইতে সময় শুধু কনক্রিট দিয়ে কাজ হয় না, তার সাথে স্টিল কেন লাগে? স্টিলটা এইভাবে করে তার স্ট্রেংথটাকে এনহান্স করতেছে। কিভাবে এনহান্স করতেছে দেখো, বিফোর দ্য টেনশন ফোর্স ক্যান এফেক্ট দ্য কনক্রিট, টেনশন ফোর্স এসে এখন কনক্রিটকে এফেক্ট করার আগে কি করতে হবে বলতো? ফার্স্টে যে তোমার স্টিলটা যে চাপ দিয়ে ধরে আছে না কনক্রিটের উপরে, এসাস হ্যাঁ স্টিলটা যে কনক্রিটের উপর চাপ দিয়ে ধরে আছে, যে কনক্রিটটাকে কম্প্রেস করা ট্রাই করতেছে, ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে ওই কম্প্রেসিভ ফোর্সটাকে ওভারকাম করতে হবে, দেন যায় কনক্রিটের উপরে এখন ফোর্স এক্সার্ট করতে পারবে নাকি? হ্যাঁ তো তাহলে এখানের মধ্যে কি করতেছে? এটা হলো আমাদের একটা গ্যালভানাইজিং টেকনিকের মতো, যে তোমরা ইয়েতে পড়ছো না, কেমিস্ট্রিতে কেমিস্ট্রি। গ্যালভানাইজেশন পড়ছো না, যে একটা প্রোটেক্টিভ লেয়ার দেয়। তো এইখানের মধ্যে আমরা হ্যাঁ ব্যাপারটা কি করলাম? আমরা একটা প্রি স্ট্রেসড স্টিল দেওয়াতে কি কাজ হচ্ছে দেখো, এই স্টিলটা কনক্রিটটার উপরে একটা কম্প্রেসিভ ফোর্স দিয়ে রাখছে। সো অলরেডি দ্য কনক্রিট ইজ আন্ডার হোয়াট? যখন ফোর্স। যখন কোনো ফোর্স নাই, কনক্রিটটা অলরেডি একটা কম্প্রেশনের আন্ডারে আছে। কিন্তু কনক্রিট তো কম্প্রেশনের আন্ডারে থাকলে কোনো সমস্যা নাই, সে তো কম্প্রেসিভ ফোর্স অনেক ভালো মতো উইথস্ট্যান্ড করতে পারে। এখন হ্যাঁ তাহলে তার টেনসাইল ফোর্স উইথস্ট্যান্ড করার ক্যাপাবিলিটি কিভাবে বাড়লো? এখন যখন নাকি কোনো টেনসাইল ফোর্স এসে কনক্রিটটাকে ভাঙতে চাবে, তখন কি করতে হবে? প্রথমে কনক্রিটের উপরে যে স্টিলের থ্রুতে এক্সার্ট করা কম্প্রেশন অর কম্প্রেসিভ ফোর্সটা আছে, ওইটাকে প্রথমে ওভারকাম করতে হবে না? ও হ্যাঁ 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 ঠিক আছে, সো তাহলে এখানের মধ্যে কি হইতেছে? স্টিলটা কনক্রিটের উপরে অলরেডি একটা কম্প্রেশন দিয়ে ধরে আছে। সো তাহলে এক্সটার্নাল কোনো ফোর্স এসে প্রথমে যখন নাকি কনক্রিটটাকে ভাঙতে নিবে, প্রথমে কি করতে হবে? স্টিলটা কনক্রিটের উপর যে কম্প্রেসিভ ফোর্স দিয়ে রাখছে, প্রথমে ওইটাকে ওভারকাম করতে হবে, দেন যে এসে কনক্রিটের উপর ইফেক্ট আনতে পারবে, তাই তো? হ্যাঁ তো তাহলে এইভাবে করে প্রি স্ট্রেসড স্টিল কি করতে পারে? কনক্রিটের সাথে রিইনফোর্স করলে পরে কনক্রিটের টেনসাইল ফোর্স উইথস্ট্যান্ড করার ক্যাপাবিলিটি বাড়ায়। বুঝতে পারছো? হ্যাঁ তো তাহলে এইগুলা জিনিস আমাদের কোয়েশ্চেনটা নতুন স্পেসিফিকেশনের রিসেন্ট একটা পেপারে আসছে, এগুলা জিনিস তোমরা পাবা। এটা আজকে বলে রাখলাম, যখন নাকি আমরা ওই কোয়েশ্চেন পেপার সলভ করব তখন দেখবো। ওকে, সো তাহলে আজকে আমরা ক্লাসটা এখানের মধ্যে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা ম্যাটেরিয়াল চ্যাপ্টারের কোয়েশ্চেন সলভ করা শুরু করব, ঠিক আছে? আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।